তো বেআইন, আমরা তাহলে শুভ কাজের কথা এগিয়ে যাই। মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আগামী 9 তারিখে বিয়ের ডেটটা দিতে পারি। আশরাফ খানের কথাই সালাম চৌধুরী কিছুক্ষণ ভাবলেন, কিছু চিন্তা ভাবনার পর বললেন, না ভাই সাহেব, আমরা 9 তারিখে না করে 13 তারিখে বিয়ের তারিখ দিলেই ভালো হয়। ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। এ বলে আশরাফ খান একটি মিষ্টি নিয়ে সালাম চৌধুরীকে খাইয়ে দেয়। এরপর বিয়ের সবকিছু ফাইনাল করে তারা ফিরে আসে। দুই পরিবারের বিয়ের ধুম পড়ে গিয়েছে। কবে যে বিয়ের দিনটা আসবে আর তোকে আমার হ্যান্ডসাম দুলাভাইয়ের হাতে তুলে দেব। বাহ বাহ, আমাকে বিদায় দেওয়ার জন্য দেখছি উঠে পড়ে লেগেছিস। আরে না রে পাগল, বিদায় দিতে চাইছি না। আমি তো চাই তুমি সব সময় এখানে থাকো। দুলাভাই হ্যান্ডসাম হলেও সেই গম্ভীর, তার সামনে গেলে আমার কথা আটকে যায়। আমিও প্রথমে এরকম ভয় পেয়েছিলাম, কিন্তু এই কয়দিন ফোনে কথা বলে বুঝলাম মানুষটার মন অন্যরকম। ওহো, বিয়ের আগেই প্রেম জমে গিয়েছে দেখছি। আরে চুপ কর তো। আচ্ছা, তোকে বলতে মনে নেই, পরশুদিন আমাকে দেখা করতে বলেছে, তোকেও নিয়ে যেতে বলেছে। তোমাদের প্রেমের মধ্যে আমি গিয়ে হাড্ডি হয়ে কি করব। তুই সবসময় বেশি বুঝিস, তোকে যেতে বলেছে, যাবি। এই বলে আরও উঠে চলে যায়। বাড়িতে মেহমানদের আগমন শুরু হয়ে গিয়েছে। দেখতে দেখতে দুদিন কেটে যায়। আজকে 9 তারিখ, বিয়ের আর মাত্র 4 দিন বাকি। আচ্ছা, আপনাদের সঙ্গে তো কারোরই পরিচয় করিয়ে দেওয়া হলো না। এএন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সালাম চৌধুরীর বড় ছেলে আরশের সাথে বিয়ে হচ্ছে খান গ্রুপের চেয়ারম্যানের বড় মেয়ে আরুর সাথে। এরা হচ্ছে আরুর ছোট বোন। তো আপাতত এতটুকুই থাকুক, চলুন গল্পে ফিরি। আরশের কথা মতো আরও রেডি হয়ে ইরাকে নিয়ে দেখা করতে চলে এসেছে। আরশ গাড়ি নিয়ে অপেক্ষা করছে, তারা যেতেই আরশ বলে, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি দুলাভাই, কিন্তু হঠাৎ আমাদের ডাকলেন কেন? হবু বউকে না দেখে কি থাকতে পারছেন না? ইরা, তুই কি চুপ করবি? আরে তা না, আসলে আজকে আমার ছোট ভাই আসছে আমেরিকা থেকে। বাবা মা বাড়িতে বিয়ের কাজ আর মেহমানদের নিয়ে ব্যস্ত। আর আবির মানে আমার ছোট ভাই বলেছে এয়ারপোর্টে যেন হবু ভাবিকে নিয়ে যাই। আর তোমার বোন একা আসলে বোরিং ফিল করতে পারে, তাই তোমাকেও আসতে বললাম। আর এত লম্বা কাহিনী আগে বলবেন না? আপনার ছোট ভাই আমেরিকায় থাকে, আগে জানতাম না, তাই তাকে ওই দিন আমাদের বাসায় দেখিনি। হ্যাঁ হ্যাঁ, ও আজ 3 বছর যাবৎ আমেরিকায় আছে। আচ্ছা গাড়িতে ওঠো, দেরি হয়ে যাচ্ছে। এরপর সবাই গাড়িতে উঠে রওনা দিয়ে দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। 1 ঘন্টার মধ্যে গাড়ি এয়ারপোর্টে পৌঁছে যায়। গাড়ির এসি চলেও ইরার মনের ভেতর কেন জানি একটা অস্থিরতা কাজ করছিল। আবি নামটা শোনার পর থেকে ইরার এই অবস্থা। আর আরশ সামনে বসে টুকটাক কথা বললেও ইরা জানালা দিয়ে বাইরে আকাশ দেখছিল। এয়ারপোর্টে পৌঁছানোর পর আরশ তার ফোন বের করে কাউকে কল দিল। হ্যাঁ আবির, আমরা পার্কিং জোনের কাছেই আছি, তুই কোথায়? আচ্ছা দাঁড়া, আমি আসছি। আরশ গাড়ি থেকে নেমে একটু সামনে এগোতে নীল রঙের হুডি আর জিন্স পরা এক লম্বা চওড়া ছেলেকে আসতে দেখা গেল। চোখে সানগ্লাস, হাতে একটা টলি ব্যাগ। ছেলেটার হাঁটার ধরনই একটা আভিজাত্য আর রাশভারী ভাব আছে। আবির আরশকে জড়িয়ে ধরে, তারপর গাড়ি কাছে আসতেই আবির থমকে যায়। এরা আবিরকে দেখে স্তব্ধ হয়ে গিয়েছে। দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। তখনই আরশের ধাক্কায় আবিরের ঘোর ভাঙ্গে। কিরে, কোথায় হারিয়ে গেলি? কি ভাবছিস? না, কিছু না ভাইয়া। আচ্ছা, এ হচ্ছে তোর হবু ভাবি আরু, আর এ হচ্ছে ইরা, তোর ভাবির ছোট বোন। আবির তখন একটা হাসি দিয়ে ইরার দিকে হাত এগিয়ে দেয়। হ্যালো বিয়াইন। ইরা হাত মিলায়, তারপর আবির তার ব্যাগগুলো গাড়িতে রাখে। তখনই পিছন থেকে একজনের কণ্ঠ শোনা যায়। হ্যালো আরশ ভাইয়া, কি খবর? ছেলেটা এসে আরশকে জড়িয়ে ধরে। ছেলেটার চোখ ইরার দিকে গেলে ছেলেটাও অবাক হয়ে যায়। ছেলেটা তখন কিছু বলে না, সবার সাথে কুশল বিনিময় করে। ও হচ্ছে হৃদয়, আবিরের বেস্ট ফ্রেন্ড। দুইটা সবসময় একসাথেই থাকে, যেখানেই থাকুক। এরপর সবাই গাড়িতে উঠে পড়ে। ভাইয়া তুমি ওনাদের নিয়ে পেছনে বসো, হৃদয় ড্রাইভ করবে, আমি ফ্রন্ট সিটে বসছি। আরশ কিছু না বলে ইরার আরুকে নিয়ে পেছনের সিটে বসে পড়ে। হৃদয় পরিস্থিতিটা বুঝতে পেরেছে। হৃদয় কিছু না বলে ড্রাইভিং সিটে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে দাঁড়ায় আবিরদের বাড়ির সামনে। সবাই গাড়ি থেকে নেমে পড়ে। আবিরের মা এসে আবিরকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। তারপর সবাইকে নিয়ে ভিতরে যায়। আবির ভিতরে যাওয়ার পরই একটা কণ্ঠ শোনা যায়, আবির। মেয়েটি এসে আবিরকে জড়িয়ে ধরে। এটা দেখে ইরার কিছুটা রাগ হয়,
মেয়েটি হচ্ছে আবিরের মামাতো বোন নিধি। কেমন আছিস? আরো দুদিন আগে আসতে পারলি না? আরে আজকে আসছি এই অনেক, তুই আবার দুদিন আগের কথা বলিস না। এখন তো চলে এসেছিস, এখন হবে। এই নিধি, কি হবে সেটা আর বলা লাগবে না। তুই চুপ থাকতো। আরে তোরা সবাই চুপ কর। আবির আর হৃদয়, তোরা রুমে যা, অনেক জার্নি করে এসেছিস, এখন রেস্ট নে। আন্টি, আমি এখন একটু বাসায় যাব, সন্ধ্যার দিকে আসছে। ঠিক আছে আবির, রুমে গিয়ে রেস্ট নে, কিছু প্রয়োজন হলে। কিছু প্রয়োজন হলে আমি আছি খালামণি, তোমার কোনো টেনশন নেওয়া লাগবে না। তো স্যার, রুমে চলুন। নিধি আর আবির উপরে চলে যায়। ইরা নিচে দাঁড়িয়ে তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মনের ভেতর এক অজানা অস্বস্তি আর পুরনো কোনো স্মৃতি যেন বারবার কড়া নাড়ছে। আরও ইরার কাঁধে হাত রাখে। কি রে, কি ভাবছিস? চল ভেতরে যাই। না আপু, কিছু না, চল। আবির বিছানায় শুয়ে জানালার দিকে তাকিয়ে আছে। নিধি তার ব্যাগ থেকে জিনিসপত্র বের করে অগোছালো করছে। আবির, আমেরিকা গিয়ে তো তুই একদম পাল্টে গেছিস। একটা ফোনও ঠিক মতো দিতিস না। ওখানে কি কোনো সাদা চামড়া জুটিয়েছিলি নাকি? নিধি, আমি একটু একা থাকতে চাই, তুই এখন যা। আসলেই তো মাত্র, আর এখনই দাঁড়িয়ে দিচ্ছিস? ঠিক আছে, যাচ্ছি, পরে কথা হবে। নিধি বেরিয়ে যেতে আবির উঠে বসে। টেবিলের ডয়ের থেকে একটা পুরনো ডায়েরি বের করে। তাতে রাখা একটা ঝাপসা হয়ে যাওয়া ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, 3 বছর পর আবার সেই একই মুখ, কিন্তু এবার পরিচয়টা বদলে গেছে। তুই এখন আমার হবু ভাবির বোন, মানে আমার বিয়াইন, কিন্তু তোর চোখের ওই রাগটা কি এখনো আগের মতোই আছে? বিকেলে আড্ডা জমে উঠেছে। দুই পরিবারের বড়রা বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত। আরুষার আরু সোফায় বসে কথা বলছে। এরা একপাশে একা বসে ফোন ঘাটছে। এমন সময় আবির নিচে নেমে আসে। পরনে এখন সাদা টি শার্ট। তাকে দেখে নিধি আবার দৌড়ে আসে। আবির, চল আমরা সবাই মিলে একটু বাইরে বাগান থেকে ঘুরে আসি, আবহাওয়াটা খুবই সুন্দর। ভালো আইডিয়া। আরো চলো আমরাও যাই। ইরা, তুইও চল আমাদের সাথে। তোমরা যাও, আমার ভালো লাগছে না। কেন বিয়াইন সাহেব, বিদেশের ভূত দেখে কি ভয় পেয়ে গেলেন নাকি? আবিরের কথায় ইরার জেদ চেপে যায়। সে ফোনের দিক থেকে মুখ তুলে সরাসরি আবিরের চোখের দিকে তাকায়। ভয় পাওয়ার মতো কিছু তো দেখছি না। আর বিআইন ডাকটা অতটা সস্তা করবেন না। আমার নাম ইরা। নাম তো জানি, তবে সম্পর্কের নামগুলো মাঝে মাঝে বেশি দামি হয়, তাই না? আরও আর আরস একে অপরের দিকে তাকায়। তারা বুঝতে পারছে আবির আর ইরার মধ্যে এক ধরনের অদৃশ্য লড়াই চলছে। সবাই বাগানে যায়। নীতি বারবার আবিরের গা ঘেঁষে হাঁটার চেষ্টা করছে, যা দেখে ইরার মেজাজটা আরও বিগড়ে যাচ্ছে। এক পর্যায়ে আবির একটু পিছিয়ে এসে ইরার পাশে দাঁড়ায়। সবাই সামনে হাঁটছে, আবির আর ইরা পেছনে। আবিরের হাঁটার মধ্যে এক ধরনের তাচ্ছিল ভাব। সে পকেটে হাত দিয়ে ইরার খুব কাছ দিয়ে হাঁটছে। কি বিয়াইন সাহেব, হঠাৎ করে চুপ হয়ে গেলেন কেন? 3 বছর আগে যখন মাঝপথে হাতটা ছেড়ে দিয়ে হাওয়া হয়ে গিয়েছিলেন, তখন তো বেশ তেজ ছিল আপনার। আজ কি সেই তেজটা এয়ারপোর্টে রানওয়েতে ফেলে এসেছেন? ওসব পুরনো কথা তোলার কোনো মানেই হয় না। সময় পাল্টাচ্ছে, পরিচয়ও পাল্টাচ্ছে। সেটা মাথায় রাখলে আপনার জন্যই ভালো। সময় পাল্টেছে ঠিকই, কিন্তু পাওনা হিসাবটা তো এখনো বাকি। আমি তো ভেবেছিলাম বিদেশের মাটিতে গিয়ে আপনাকে ভুলে যাব, কিন্তু আফসোস, আপনার দেওয়া সেই অপমানটা আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি। 3 বছর পর আল্লাহ ঠিক জায়গাতেই আপনাকে দাঁড় করিয়েছেন। আবিরের গলার স্বরে এক ধরনের ঠান্ডা ঘৃণা টের পেল ইরা। সে দ্রুত পায়ে আরুষার আরুর কাছে যাওয়ার চেষ্টা করল, কিন্তু আবি যেন ছায়ার মতো তাকে অনুসরণ করছে। সন্ধ্যার দিকে সবাই নাস্তা করছে। আরুষার আরু নিজেদের মধ্যে বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত। আবি শান্তভাবে চা খাচ্ছে, কিন্তু তার স্থির দৃষ্টি ইরার দিকে। ইরা অস্বস্তিতে বারবার চামচ দিয়ে প্লেটে শব্দ করছে। আবির, আমেরিকা গিয়ে তো তুই একদম রোগা হয়ে গেছিস বাবা। ওখানে কি ঠিকমতো খাওয়া দাওয়া করতি না? আসলে মা, কিছু কিছু মানুষের দেওয়া পুরনো ক্ষতগুলো হজম করা শিখছিলাম তো, তাই নতুন করে আর কিছু খাওয়ার রুচি হয়নি। তবে এখন ঠিক আছি। আচ্ছা আবির, তুই একটু তোর ভাবি আর ইরাকে ওদের বাড়িতে দিয়ে আসতে পারবি? আসলে আমার একটু কাজ পড়ে গিয়েছে। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। আমার তো এমনিতেও হৃদয়দের বাসায় যেতে হবে, তাই একসাথেই বেরোবো। হৃদয় ড্রাইভ করছে, সামনে বসেছে আবির, পেছনে ছিটে আরু আর ইরা। গাড়ির ভেতর এক অদ্ভুত নীরবতা। আরু ক্লান্তি আর খুশিতে চোখ বুজে সিটে হেলান দিয়ে আছে, কিন্তু ইরার অস্থিরতা কমছে না। সে জানালার দিকে তাকিয়ে থাকলেও টের পাচ্ছে লুকিং গ্লাসে আবিরের তীক্ষ্ণ দৃষ্টি বারবার তার উপর পড়ছে।
কিরে আবির, ফেরার পথে সেই পুরনো কফি শপটা কি এখনো আছে, যেখানে আমরা আড্ডা দিতাম? জানি না রে, অনেক কিছুই বদলে গেছে। মানুষ বদলেছে, মানুষের ব্যবহার বদলেছে। পুরনো আড্ডার জায়গা খুঁজে লাভ কি? হৃদয় আয়নায় ইরার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে জানে আবির কার দিকে ইঙ্গিত করছে। গাড়িটা যখন আরুদের বাড়ির সামনে থামলো তখন রাত প্রায় 9টা। আরু নামার আগে আবিরকে ধন্যবাদ জানালো। ইরা এক মুহূর্ত দেরি না করে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল। তার যেন দম বন্ধ হয়ে আসছিল। সাবধানে যেও বিআইন সাহেব। রাতের অন্ধকারে আবার হোঁচট খেয়ে পুরনো স্মৃতি মনে করে বসো না। ইরা কোনো উত্তর না দিয়ে গটগট করে ভেতরে চলে গেল। আবির একটা তাচ্ছিলের হাসি দিয়ে হৃদয়কে গাড়ি চালাতে ইশারা করলো। তুই কাজটা ঠিক করছিস না আবির। 3 বছর আগের সেই ঝগড়া বা ভুল বোঝাবুঝি এখনও টেনে নিয়ে যাচ্ছিস কেন? এখন তোরা আত্মীয় হতে যাচ্ছিস। আত্মীয়তা আর প্রতিশোধ আলাদা জিনিস হৃদয়। ও আমাকে সবার সামনে যে অপমানটা করেছিল সেটার ক্ষত আজও শুকায়নি। ও ভেবেছিল আমি আর ফিরব না, কিন্তু নিয়তি ওকে আমার সামনেই এনে দাঁড় করালো। ঘরে এসেই ইরা ধপ করে বিছানায় বসে পড়ল। তার চোখের কোণে জল চিকচিক করছে। 3 বছর আগে সেই বৃষ্টি ভেজা বিকালটার কথা মনে পড়ে গেল তার, যখন সে রাগের মাথায় আবিরকে বলেছিল, তোমার মতো বেকার ছেলের সাথে কোনো ভবিষ্যৎ নেই আমার। যাও, নিজের চরকায় তেল দাও। আজ সেই বেকার আবিরই ফিরে এসেছে এক রাজভারী ব্যক্তিত্ব নিয়ে। আর সে নিজে এখনো সেই তপ্তরতে দাঁড়িয়ে। কেন ফিরলে আবির? সব তো প্রায় ভুলতে বসেছিলাম। এখন তোমাকে দুলাভাইয়ের ছোট ভাই হিসেবে মেনে নিতে হবে ভাবলেই আমার গা গুলিয়ে উঠছে। পরের দিন সকালে আরুদের বাড়িতে বিশাল শোরগোল। গায়ে হলুদের কাপড় চোপড় আসছে চৌধুরী বাড়ি থেকে। হঠাৎ দরজে কড়া নাড়ল কেউ। ইরা দরজা খুলতেই দেখল সামনে নিধি দাঁড়িয়ে, সাথে এক গুচ্ছ ড্রেস। হ্যালো, এই যে ড্রেসগুলো ধরো, আবির পাঠিয়েছে। বলেছে এর মধ্যে একটা ড্রেস নাকি তোমার জন্য স্পেশাল। ভেতরে এসো। আবির পাঠিয়েছে মানে? আরশ ভাইয়া পাঠায়নি? না গো, আরশ ভাইয়া তো ভাবির জন্য পাঠিয়েছে। আর আবির বলল, বিআইনের পছন্দ তো আমি ভালো জানি, তাই তারটা আমি কিনলাম। আচ্ছা তোমরা কি আগে থেকে পরিচিত নাকি? আবির তো কারো ব্যাপারে এত মাথা ঘামায় না। না, আমাদের পরিচয় কাল এয়ারপোর্টে। হয়তো বিআইন হিসেবে এগুলো করছে। নিধি চলে যাওয়ার পর ইরা বাক্সটা খুলল। ভেতরে একটা টকটকে লাল রঙের জামদানি শাড়ি, সাথে ছোট্ট একটা চিরকুট। লাল রঙে তোমাকে বেশ মানায়, তবে রাগী মুখটা ঢাকতে মেকআপ একটু বেশিই লাগবে। ইতি, তোমার বিআইন। লাল শাড়িটা হাতে নিয়ে ইরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। চিরকুটের প্রতিটি অক্ষর যেন তীরের মতো তার বুকে বিঁধছে। 3 বছর আগে এই লাল রংটাই ছিল আবিরের প্রিয়। ইরা যখন সাদা কামিজ পরে আসতো আবির বলতো, ইরা, তোমাকে লালে বড্ড মায়াবী লাগে। আজ সেই মায়াবী শব্দের বদলে এসেছে মেকআপ আর রাগী মুখ। এর তার ছিল। ইরা মনে মনে বলে, তুমি কি তাহলে এখনো মনে রেখেছো আবির? ঘৃণা করে বলি কি এত নিখুঁতভাবে আমার পছন্দ অপছন্দগুলো মনে রেখেছো, নাকি এটা স্রেফ আমাকে ছোট করার একটা কৌশল? 2 পরিবার মিলে শপিং করতে এসেছে। আরু আর আরশ আলাদাভাবে নিজেদের জুয়েলারি দেখছে। আরশের ছোট ভাই হিসাবে আবির এসেছে সবার ব্যাগ বহন করতে আর তদারকি করতে। নিধি যথারীতি আবিরের হাত ধরে ঝুলে আছে। আবির, দেখো তো এই নেকলেসটা আমাকে মানাবে না? আমার তো মনে হয় এটা আমার জন্য একদম পারফেক্ট। তোর যা ভালো লাগে নিয়ে নে নিধি, আমার কাছে সব একই রকম লাগে। এরা পাশেই দাঁড়িয়েছিল। সে একটা হালকা ডিজাইনের আংটি দেখছিল। আবির নিধির সাথে কথা বললেও তার চোখ বারবার আড়াল থেকে ইরাকে পর্যবেক্ষণ করছিল। এরা ইচ্ছে করে আবিরের দৃষ্টি আকর্ষণের জন্য একটু সামনে এগিয়ে আসে। আবির, মানে বেআই সাহেব, শাড়িটা সুন্দর ছিল, ধন্যবাদ। ও, তাহলে পছন্দ হয়েছে? আমি তো ভেবেছিলাম বিদেশের কেনা শাড়ি দেখে আবার আপনার স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তুলবেন। 3 বছর আগে তো আমার পছন্দকে সস্তা বলেছিলেন, মনে আছে? মানুষ সবসময় এক থাকে না আবির, ভুল মানুষেরই হয়। অবশ্যই। আর সেই ভুলের মাসুলটা যখন অন্য কেউ দেয় তখন সেটাকে আর ভুল বলা যায় না, ওটা অপরাধ। যাই হোক, আপনি বরং ওদিকের দামি হীরাগুলো দেখুন। আমার কেনা সস্তা লাল শাড়ি পরার সময় আয়নার দিকে একটু কম তাকাবেন, তাহলে হয়তো পুরনো কথা মনে পড়বে না।
আবির নিধিকে নিয়ে গটগট করে এগিয়ে গেল। এরা সেখানেই দাঁড়িয়ে অপমানে নীল হয়ে রইল। কিন্তু অদ্ভুতভাবে আগে আবির এমন কথা বলে এরা চিৎকার করে বাড়ি মাথায় তুলত, অথচ আজ তার বুক ফেটে কান্না আসছে। আবিরের এই অবহেলা তাকে যেন এক অদৃশ্য চুম্বকের মতো টানছে। বিয়ের প্রস্তুতির কারণে আজ আর ইরাকে চৌধুরীর বাড়িতেই থাকতে হয়েছে। সবাই মিলে আড্ডা দিচ্ছে, আরও সোফায় বসে বিয়ের কার্ড চেক করছে। শাহিলা চৌধুরী হাসি মুখে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন। আবির ল্যাপটপ নিয়ে এক কোণে বসে অফিসের কাজ করছে। ইরা, তুই এমন চুপচাপ কেন রে? শরীর খারাপ নাকি? না আপু, ঠিক আছি, আসলে মাথাটা একটু ধরেছে। ড্রয়ারে ব্যথানাশক ওষুধ আছে, তবে মানুষের দেওয়া মানসিক যন্ত্রণার তো কোনো ওষুধ হয় না, তাই না বিআইন সাহেব? আবিরের কথাই খোঁচা কেউ বুঝতে না পারলেও ইরার কানে তা সীসার মতো বিঁধল। সে উঠে বারান্দায় চলে গেল। আকাশ ভরা জ্যোৎস্না, কিন্তু ইরার মনের ভেতর ঘন অন্ধকার। কিছুক্ষণ পর পায়ের শব্দ পেয়ে ইরা পেছনে তাকিয়ে দেখল আবির দাঁড়িয়ে, হাতে এক গ্লাস পানি আর একটা ট্যাবলেট। তুমি এখানে? মা পাঠালো, বললেন তোমার নাকি মাথা ধরেছে। আমি তো আর মায়ের অবাধ্য হতে পারি না। নিন, খেয়ে নিন। এরা হাত বাড়িয়ে পানিটা নিতে গেলে আবিরের হাতের সাথে সাথে তার হাত স্পর্শ হয়। এরার শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। সে আবিরের চোখের দিকে তাকালে দেখতে পায় সেখানে কোনো মায়া নেই, শুধু জ্বলন্ত ক্ষোভ। এরা সাহস করে আবিরের হাতটা চেপে ধরল। আবির প্লিজ এইভাবে কথা বলো না, আমি জানি আমি ভুল করেছি। সেদিন রাগের মাথায় যা বলছি। হাতটা ছাড়ুন ইরা। 3 বছর আগে ঠিক এই বারান্দার মতো একটা জায়গায় আমি আপনার হাত ধরেছিলাম। তখন আপনি বলেছিলেন আপনার আভিজাত্যে নাকি আমার ছোঁয়া লাগে। আজ কি সেই আভিজাত্য কমে গেল, নাকি আমার পকেটের ওজন দেখে আপনার রুচি বদলেছে? তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু অন্তত আগের মতো করে একবার ডাকো। এই বেআইন ডাকটা আমাকে মেরে ফেলছে। মৃত্যু তো সহজ ইরা, তিলে তিলে জ্বলাটা অনেক কঠিন। আমি 3 বছর ওই আগুনে পুড়েছি, এখন আপনার পালা। বেআইন হিসেবে আমার সেবা যত্নটা ভালো করেই পাবেন, কিন্তু আমার ওই বেকার মনের আবিরকে আর কোনোদিন খুঁজে পাবেন না। ওটা ওই দিন এয়ারপোর্টে রানওয়েতেই মরে গেছে। আবির গ্লাসটা টেবিলে সশব্দে রেখে চলে গেল। এরা বারান্দার গ্রিল ধরে কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারছে আবিরকে ফিরে পাওয়া তো দূরের কথা, তার ক্ষমা পাওয়াটাও এখন হিমালয় জয়ের মতো কঠিন। কিন্তু ইরার অবাধ্য মন বারবার বলছে সে আবিরকেই চাই, হোক সেই তিক্ততায় ভরা, তবু সে আবিরকেই চাই। সকাল থেকে চৌধুরীর বাড়িতে বিয়ের সাজ রম। গায়ে হলুদের আগের দিন। আজ বাড়ি ভর্তি মেহমান, চারিদিকে হইচই। ইরা আজ হলুদ রঙের একটা সুতি কামিজ পরেছে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। গত রাতের বারান্দার সেই কথোপকথন তার মস্তিষ্কে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। অন্যদিকে আবির যেন আজ অন্য মানুষ। সে সারাক্ষণ নিধির আশেপাশে থাকছে, হাসছে, গল্প করছে, যা দেখে বাড়ির সবাই বেশ অবাক। কি রে আবির, তুই তো দেখে আজ আমার ছায়াও ছাড়ছিস না, কি ব্যাপার? আমেরিকার কোনো স্মৃতিকে আমায় দেখে মনে পড়েছে? স্মৃতি তো অনেক আছে রে নিধি, তবে বিদেশে গিয়ে বুঝেছি নিজের মানুষের চেয়ে দামি আর কিছুই নেই। যারা দুঃসময়ে পাশে থাকে তাদের যত্ন নেওয়াটা এখন আমার প্রধান কাজ, তাই না? এরা পাশ দিয়ে যাওয়ার সময় কথাগুলো তীরের মতো তার কানে গেল। সে রান্নাঘরের দিকে যাচ্ছিল শরবত আনতে। আবির জানতো এরা ওখানেই যাবে, তাই সে নিধিকে নিয়ে ঠিক দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আবির, চল না ওই কর্নারের ডেকোরেশনটা একটু ঠিক করি, ওখানকার ফুলগুলো ঝুলে গেছে। তুই যা বলবি তাই হবে, তুই হাত দিলেই তো সব সুন্দর হয়ে যায়। এরা রান্নাঘর থেকে বের হতে দেখলো আবির নিধির চুলে হাত দিয়ে একটা আলগা হয়ে যাওয়া ক্লিপ ঠিক করে দিচ্ছে। এরার হাত কাঁপতে শুরু করলো। ট্রের গ্লাসগুলো ঠুনঠুন শব্দ করে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে সেখান থেকে সরে যেতে চাইল, কিন্তু আবির তাকে সুযোগ দিল না। ও বিআইন সাহেব যে, কি ব্যাপার? শরবতের গ্লাস হাতে নিয়ে কাঁপছেন কেন? শরীর কি বেশি খারাপ, নাকি আপনার সেই বিখ্যাত অ্যারোগেন্সটা আজ ডাস্টবিনে ফেলে এসেছেন? আমি ঠিক আছি, আপনারা গল্প করুন। এরা চলে যেতেই আবিরের মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। তার জল শক্ত হয়ে উঠল। প্রতিশোধের নেশা তাকে অন্ধ করে দিল। বুকের কোথাও একটা চিনচিনে ব্যথা সে অনুভব করছিল, কিন্তু সে তা প্রকাশ হতে দেবে না। সন্ধ্যার দিকে নিধি বাগানে কিছু ফল কাটছিল। বাড়ির সবাই তখন বসার ঘরে আড্ডা দিচ্ছিল। হঠাৎ নিধির একটা চিৎকার শোনা গেল। আউচ, মাগো! চিৎকার শুনে সবাই দৌড়ে এলো। আবির আর ঠিক তার পেছনেই ছিল ইরা। দেখা গেল ফল কাটতে গিয়ে নিধির বাম হাতের তর্জনী অনেকটাই কেটে গেছে, বেশ রক্ত পড়ছে। নিধি,
কি করলি এটা দেখি, হাতটা দেখি। অনেক রক্ত পড়ছে আবির, খুব চলছে। ইরা দ্রুত নিজের ওড়না ছিঁড়ে ব্যান্ডেজ করার জন্য এগিয়ে আসতে চাইলো। নিধি সরো, আমি ড্রেসিং করে দিচ্ছি। দরকার নেই, আপনার ছেঁড়া ওড়না দিয়ে রক্ত বন্ধ করার প্রয়োজন নেই বিআইন সাহেব। আপনার হাত এমনিতেই অনেক নোংরা, পুরনো ক্ষতগুলো তো আপনি খুঁচিয়ে বের করতে ওস্তাদ। নিধির জন্য আমি যথেষ্ট। আবির নিধিকে পাজাকোলা করে তুলে সোফায় বসিয়ে দিল। ফার্স্ট এইড বক্স নিয়ে সে নিজেই নিধির ক্ষত পরিষ্কার করতে লাগলো। সে এত যত্ন নিয়ে নিধির আঙ্গুলে ফু দিয়েছে আর ব্যান্ডেজ করছে, যে কেউ দেখলে মনে করবে আবির নিধির প্রেমে পাগল। ইরা দরজার আড়ালে দাঁড়িয়ে নিজের নখ দিয়ে নিজের তালু বিদ্ধ করছিল। অপমানে আর ঈর্ষায় তার ভেতরটা পুড়ে খাক হয়ে যাচ্ছে। ডিনারের সময় ডাইনিং টেবিলে সবাই উপস্থিত। আর আরস পাশাপাশি বসে গল্প করছে। নিধি তার কাটা হাত দিয়ে একটু নাড়াচাড়া করতে অসুবিধা বোধ করছিল। সাইলা চৌধুরী নিজের প্লেট থেকে খাবার মেখে নিধির দিকে এগিয়ে আসলেন। নিধিমা, তোর তো বাম হাত কাটা, ডান হাতেও জোর পাবি না, আয় আমি তোকে খাইয়ে দিই। আবির হুট করে মায়ের হাত থামিয়ে দিয়ে বলে, না মা, তুমি নিজের খাবার খাও, নিধিকে আমি খাইয়ে দিচ্ছি। ওর এই অবস্থার জন্য আমি দায়ী। ওকে বাগানে একা কাজ করতে দেওয়া আমার ঠিক হয়নি। আরে না আবির, আমি পারবো, তুই খা না। আবির চামচ দিয়ে ভাত মেখে নিধির মুখের সামনে ধরে বলে, একদম কথা বলবি না, মুখ খোল। আমি থাকতে তুই কেন কষ্ট পাবি? আমার কাছের মানুষেরা কষ্ট পাবে, এটা আমি সহ্য করতে পারি না। ডাইনিং টেবিলে পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। এরা ঠিক আবিরের উল্টো দিকে বসেছিল। সে দেখছে যে আবির একসময় ইরার জন্য পাগল ছিল, যে আবির ইরার খাওয়া না হলে নিজে দানা পানি মুখে তুলত না। সে আবির আজ অন্য এক মেয়ের মুখে ভাত তুলে দিচ্ছে, আর প্রতিবার ভাত মুখে তোলার সময় আবির ইরার চোখের দিকে তাকে নিষ্ঠুর একটা হাসি দিচ্ছে। আমার আর খিদে নেই, আমি আসছি। কি রে এরা, কিছুই তো খেলি না? আরে ভাবি, বিআইন কি বাচ্চা নাকি যে? ইরার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত নিজের রুমে চলে গেল। রুমের দরজা বন্ধ করে সে বিছানায় লুটিয়ে পড়ল। কান্না তার গলা চিরে আসতে চাইছে, কিন্তু সে মুখ চেপে ধরল। কেন করছো এমন আবির? আমি জানি আমি তোমাকে ছোট করেছি, অপমান করেছি, কিন্তু তোমার এই অন্য কাউকে নিয়ে করা অবহেলা আমি নিতে পারছি না। এর যে তুমি আমাকে মেরে ফেলো, তবু নিধির দিকে এইভাবে তাকিয়ে থেকো না। অন্যদিকে ডাইনিং টেবিল থেকে আবির উঠে নিজের ঘরে চলে এলো। নিধিকে খাইয়ে দেওয়ার সময় তার নিজেরও গলা আটকে আসছিল। ল্যাপটপ খুলে সে আবার সেই পুরনো ঝাপসা হয়ে যাওয়া ছবিটা বের করলো। ছবিতে 18 বছরের এক উজ্জ্বল ইরা হাসছে। জ্বলে পুড়ে শেষ হয়ে যাও ইরা। আমি 3 বছর যেভাবে প্রতিটা রাতে মরেছি, তোমাকে তার 10 গুণ বেশি দহন দেব। কিন্তু কেন তোমায় কাঁদতে দেখে আমার নিজেরও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরের দিন সকালে দুই পরিবার মিলে, অর্থাৎ ইরার বাবা আশরাফ খান সাহেবের বাড়িতে যাওয়ার কথা। গায়ে হলুদের কিছু রীতি সেখানে পালিত হবে। ইরা সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাকাশে মুখটা দেখে সে চমকে উঠল। যে আভিজাত্যের দম্ভে সে একদিন আবিরকে অবজ্ঞা করেছিল, আজ সেই দম্ভ কোথাও যেন ধুলেই মিশে গেছে। চৌধুরীর বাড়ির সবাই যখন পৌঁছালো, তখন পুরো বাড়িতে উৎসবের আমেজ। আরও সোফায় বসে আত্মীয়দের সাথে কথা বলছে, কিন্তু সবার নজর কেড়ে নিল আবির আর নিধি। আবির আজ সাদা পাঞ্জাবি পরেছে, আর নিধির পরনে নীল শাড়ি। ড্রয়িং রুমে ঢোকার সময় আবির নিধির হাত ধরে তাকে আগলে নিয়ে আসছিল। আবির নিধির কানে কাছে মুখ নিয়ে বলে, নিধি সাবধানে, মেঝেতে কার্পেটটা একটু উঁচু হয়ে আছে, আবার যেন হোঁচট খেয়ে আঙুলের চোট না পাস। আরে আবির, আমি ঠিক আছি, তুই তো আমায় একদম ছোট বাচ্চা বানিয়ে ফেললি। এরা সামনে দাঁড়িয়ে মেহমানদের শরবত দিয়েছিল। আবিরের এই বাড়তি যত্ন দেখে তার হাতের ট্রে থেকে গ্লাসটা উল্টে যেতে যেতে বেঁচে গেল। সে দেখলো আভি নিধির জন্য চেয়ার টেনে দিচ্ছে, নিধির সামনে প্লেট এগিয়ে দিচ্ছে, এমনকি নিধির গ্লাসে পানি পর্যন্ত ঢেলে দিচ্ছে। এরা শরবতের গ্লাস এগিয়ে দিয়ে ভাঙ্গা গলায় বলে, নিন শরবত নিন। নিধি, তুই শরবত খাবি নাকি বাইরে রোদ থেকে এসেছিস বলে আগে একটু ডাবের পানি আনাবো? তোর তো আবার ঠান্ডা লাগার ধাত আছে। না রে আবির, শরবত হলেই চলবে। আবির ইরার হাত থেকে গ্লাসটা নিয়ে নিজেই নিধির মুখে ধরল। এক চুমুক খেয়ে দেখ, বিআইন সাহেব নিজের হাতে বানিয়েছেন, হয়তো ভিআইপি স্বাদ থাকতে পারে। ইরার চোখে জল টলমল করছে। সে দ্রুত সেখান থেকে সরে গিয়ে কিচেনে চলে গেল। সেখানে গিয়ে সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সে বুঝতে পারছে আবির তাকে তেলে তেলে মারছে। দুপুরে খাবার সময়ও একই নাটক চলো।
আবির নিজের প্লেটে খাবার না নিয়ে নিধিকে এটা সেটা খাইয়ে দিচ্ছে। পুরোটা সময় সে একবারের জন্য ইরার দিকে তাকালো না, যেন ইরার কোনো অস্তিত্ব নেই তার কাছে। দুপুর গড়িয়ে বিকেল। ইরাদের বাড়িতে মেহমানদারি শেষ করে চৌধুরী বাড়ির সবাই নিজেদের বাড়িতে ফিরে এসেছে। আরুরাও আজ নিজেদের বাড়িতেই রয়ে গিয়েছে, কারণ কাল তাদের ওখানেই গায়ে হলুদের মূল অনুষ্ঠান। আবির নিজের রুমে ঢুকে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে এক ধরনের বিজাতীয় তৃপ্তি। সে জানে আজকে সারাদিন সে নিধিকে নিয়ে যা যা করেছে তার প্রতিটা আঁচড় ইরার মনে গিয়ে লেগেছে। ঠিক তখনই নিধি ঘরে ঢুকে দরজা আটকে দিল। তার মুখভঙ্গি অত্যন্ত গম্ভীর। নিধি সরাসরি আবিরের সামনে দাঁড়িয়ে বলে, আবির, এবার কি একটু থামবি? কি থামাবো? এই নাটক, এই যে কাল থেকে তুই আমার সাথে যা করছিস, সবার সামনে হাত ধরা, খাইয়ে দেয়া, ছায়ের মতো পাশে থাকা, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তুই তো এমন ছেলে নস যে হুট করে কারো প্রেমে পড়ে তাকে সবার সামনে খাইয়ে দিবি, তার এত কেয়ার করবি। নিজের আত্মীয়র যত্ন নেওয়া কি এখন নাটক হয়ে গেল নিধি? তোর যত্ন আর কাউকে জ্বালানোর জন্য করা অভিনয় এক জিনিস নয় আবির। তুই আমাকে খাইয়ে দেওয়ার সময় বা আমার হাত ধরার সময় একবারও আমার দিকে তাকাচ্ছিলি না। তোর চোখ ছিল দরজার দিকে, যেখানে ইরা দাঁড়িয়েছিল। তুই কি আমাকে ব্যবহার করছিস ওকে ছোট করার জন্য? তোদের মধ্যে কি আগে থেকে কিছু ছিল? আবির নিস্তব্ধ হয়ে গেল। রুমে এসি চলার মৃদু শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে পড়ল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, যেন 3 বছরের জমানো আগ্নেয়গিরি এবার বিস্ফোরিত হবে। হ্যাঁ নিধি, আমরা একে অপরকে চিনতাম। 3 বছর আগে এই ঢাকা শহরের রাজপথেই আমি আমার সবটুকু ভালোবাসা নিয়ে ওর সামনে দাঁড়িয়েছিলাম। আমি তখন বেকার ছিলাম, টিউশনি করে চলতাম, আর ও ছিল এক বড় লোকের অহংকারী মেয়ে। তুই আর ইরা সম্পর্কে ছিলি? সম্পর্ক? ওটা ছিল আমার একতরফা পাগলামি আর ওর টাইম পাস। যেদিন আমি ওর হাত ধরে বলেছিলাম, ইরা, আমি খুব তাড়াতাড়ি বড় কিছু করব, শুধু তুমি সাথে থেকো, সেদিন ও সবার সামনে আমার হাতটা ছটকা দিয়ে ফেলে দিয়েছিল। ও বলেছিল, তোমার মতো বেকার ছেলের সাথে হাঁটলে আমার স্ট্যাটাস নষ্ট হয়। নিজের যোগ্যতার দিকে তাকিয়ে তারপরে ভালোবাসতে এসো। ইরা এমন কথা বলেছিল? এর চেয়েও খারাপ কথা বলেছিল নিধি। সেদিন আমি নিজেকে কথা দিয়েছিলাম, আমি ফিরবো, এমনভাবে ফিরবো যেন ও নিজের চোখে দেখতে পায় ও কি হারিয়েছে। আজ আমি সফল, আমার স্ট্যাটাস এখন ওর চেয়েও ওপরে, কিন্তু আমার ভেতরকার সেই ক্ষতটা আজও টাটকা। ও এখন আমার বেআইন। এই পরিচয়টাই আমার জন্য ওর উপর মানসিক প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় অস্ত্র। আমি চাই ও প্রতিটা মুহূর্তে দেখুক যে আবিরকে ও অবহেলা করেছিল, সেই আবির এখন অন্য কাউকে রাজরানীর মর্যাদা দিতে জানে। ওর অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেব। কিন্তু আবির, এতে তো তুই নিজেকেও কষ্ট দিচ্ছিস। প্রতিহিংসা তোকে শান্তি দেবে না। শান্তি চাই না নিধি, আমি বিচার চাই। 3 বছর আমি যে অপমানে রাতের পর রাত ঘুমাতে পারিনি, আমি চাই ইরাও সেই যন্ত্রণায় পুরুক। ওর চোখের জলই হবে আমার 3 বছরের ত্যাগের পুরস্কার। অন্যদিকে নিজের ঘরে অন্ধকার বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইরা। সারা বাড়িতে উৎসবের আলো জ্বলো, তার জগৎটা আজ নিকষ কালো। সারাদিন আবিরের নিধির প্রতি সেই যত্ন, সেই দৃষ্টি তার বুকটা বারবার ছিঁড়ে ফেলেছে। কেন করছো এমন আবির? আমি জানি আমি ভুল করেছি। সেদিন রাগের মাথায় তোমাকে ওসব বলা আমার জীবনের সবচেয়ে বড় পাপ ছিল। কিন্তু তুমি কি একবারও দেখলে না তোমার চলে যাওয়ার পর আমি কতটা একা হয়ে গিয়েছিলাম? আজ তোমাকে পাশে পেয়েও কেন মনে হচ্ছে তুমি কয়েক হাজার মাইল দূরে দাঁড়িয়ে আছো? ইরা ডায়েরিটা বের করে তার পুরনো লুকানো আবিরের সেই পুরনো একটা ছবি হাতে নিল। আজ আবির অনেক দামি পারফিউম মাখে, দামি গাড়ি চালায়, কিন্তু ইরার মনে পড়ছে সেই সস্তা ঘাম আর বৃষ্টির গন্ধে মেশানো পুরনো আবিরকে। যে আবির তিক্ততায় ভরা ছিল না, যার চোখে ছিল শুধু ইরার জন্য ভালোবাসা। তুমি নিধিকে যত খুশি ভালোবাসো আবির, কিন্তু আমাকে এইভাবে অবহেলা করো না। আমি এই বিয়েহীন পরিচয়টা নিতে পারছি না। এর চেয়ে তুমি আমার সাথে চিৎকার করো, ঝগড়া করো, তাও ভালো। দুই বাড়িতেই রাতের নিস্তব্ধতা। এক বাড়িতে প্রতিশোধের নেশায় এক যুবক ছটফট করছে, আর অন্য বাড়িতে অনুশোচনার আগুনে এক যুবতী তিলে তিলে শেষ হচ্ছে। কেউ জানে না কালকের গায়ে হলুদের আসরে ভাগ্য তাদের জন্য কোন নতুন নাটক সাজিয়ে রেখেছে। আজকে আরোয়ার আরশের গায়ে হলুদের অনুষ্ঠান। পুরো বাগান সাজানো হয়েছে গাঁদা ফুল আর আলোকসজ্জায়। মেহমানদের আনাগোনায় চারিদিকে উৎসবের আমেজ। আরুকে স্টেজে বসানো হয়েছে। সে হাসি মুখে সবার সাথে ছবি তুলছে, কিন্তু সবার অলক্ষ্যে একজনের চোখ যেন নির্দিষ্ট একজনের উপর গিয়ে আটকে আছে। এরা আজ একটা টকটকে হলুদ রঙের
কাঁচা পাতা পাড় দেওয়া জামদানি শাড়ি পরেছে, কপালে ছোট্ট একটা টিপ, চুলে জড়ানো বেলি ফুলের মালা। হালকা মেকআপে তাকে আজ অদ্ভুত মায়াবী লাগছে। সে মেহমানদের তদারকি করছিল। হঠাৎ আবিরের সাথে চার চোখাচোখি হয়ে যায়। আবির পাঞ্জাবি পরে এক কোণে দাঁড়িয়ে জুস হাতে নিয়ে কথা বলছিল। ইরাকে দেখে সে যেন পাথরের মতো জমে গেল। তার চোখ যেন সেই 3 বছর আগের মুগ্ধতা ফিরে এসেছে। ইরা মনে মনে ভাবে, তুমি এভাবে তাকিয়ে থেকো না আবির, আমি দুর্বল হয়ে পড়ছি। তোমার এই চোখের চাহনি তো ঘৃণা করার কথা ছিল, তবে আজ কেন এতে এত মায়া? ইরা এগুলোই মনে মনে ভাবছে। তখনই নিধি আবিরকে একটা ধাক্কা দিয়ে বলে, কি রে, কোথায় হারিয়ে গেলি? কার প্রেমে পড়লি আবার? ও না, কিছু না, ডেকোরেশনটা দেখছিলাম, বেশ সস্তা লাগছে। ডেকোরেশন দেখছিলি নাকি বিআইন সাহেবকে? যাই হোক, চল এখন স্টেজ কাঁপাতে হবে, হৃদয় ডাকছে তোকে। গানের আওয়াজ বেড়ে গেল। ডিজে অ্যানাউন্স করলো স্পেশাল পারফরমেন্সের জন্য। স্টেজ আলোয় ঝলমল করে উঠল। আবির তার 2 বেস্ট ফ্রেন্ড হৃদয় স্টেজে উঠল। 2 বন্ধুর পরনে একই রঙের পাঞ্জাবি। তারা একটা ফার্স্ট বিটের গানে দারুণ নাচ করলো। তাদের ডুও পারফরমেন্স অনেক সুন্দর হচ্ছিল, যেন প্রফেশনাল ডান্সার। এরা ভিড়ের এক কোণে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিল। সে জানতো না আবির এত ভালো নাচতে পারে। হৃদয় নাচের ফাঁকে ফাঁকে ইরার দিকে তাকাচ্ছিল, কারণ সে জানে এই নাচের প্রতিটা স্টেপ আসলে কার জন্য। গান শেষ হতেই সবাই হাততালিতে ফেটে পড়ল। আরুষার আরু সোফা থেকে উঠে দাঁড়িয়ে উৎসাহ দিল। কিন্তু অনুষ্ঠান তো কেবল শুরু। এবার আপনাদের সামনে আসছে আজকের সারপ্রাইজ কাপল পারফরমেন্স, আমাদের আবির আর নিধি। এরা বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে ধরল। সে দেখলো আবির খুব যত্নের সাথে নিধির হাত ধরে স্টেজের মাঝখানে নিয়ে এলো। নিধি লাজুক হাসছে। গান শুরু হলো। একটা ধীরগতির রোমান্টিক মিউজিক। আবির নিধির কোমরে হাত দিয়ে তাকে নিজের খুব কাছে টেনে নিল। সে নিধির চোখের দিকে তাকিয়ে এমনভাবে নাচছিল যেন নিধি তার জীবনের সব। নিধি তাল মেলাচ্ছিল আবিরের সাথে। আবির ইচ্ছে করেই এরার ঠিক সামনে যখন যাচ্ছিল তখন নিধিকে একটু বেশি কাছে টেনে নিচ্ছিল। কেন করছো এমন আবির? আমি জানি তুমি আমাকে দেখাচ্ছ যে তুমি কত সুখে আছো, কিন্তু আমি তো জানি এই নাচে কোনো প্রাণ নেই। এটা শুধু আমাকে মারার জন্য তোমার একটা অভিনয়। নাচ শেষ করে আবির নিধির কপালে একটা চুমু খাওয়ার ভঙ্গি করলো, যদিও সে সেটা করেনি, শুধু কাজ দিয়ে মুখ নিয়ে গেল। কিন্তু দূর থেকে দেখে মনে হলো সে নিধিকে চুমু খাচ্ছে। এরা আর সইতে পারল না। সে চোখের জল মুছতে মুছতে আসর ছেড়ে ভেতরের দিকে চলে গেল। আবির নিধিকে ছেড়ে দিয়ে মনে মনে বলে, আজকের জন্য এই ক্ষতটুকুই তোমার পাওনা ছিল ইরা। তুমি যতটা জ্বলবে, আমার 3 বছরের অপমান ততটা শান্ত হবে। কিন্তু তবুও কেন তোমাকে কাঁদতে দেখে আমার পা দুটো তোমার দিকে ছুটে যেতে চাইছে? গতকালে সেই ঝলমলে গায়ে হলুদের রাত পেরিয়ে আজ বিয়ের শুভ লগ্ন। চৌধুরীর বাড়িতে আজ আনন্দের বন্যা। আরুষ আর আরুর 4 হাত এক হতে চলেছে। 2 পরিবার এখন এক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। কিন্তু এই আনন্দ উৎসবের মাঝে একজন মানুষ আজ বড় বেশি শান্ত, নিস্তব্ধ। সে আবির। লাল বেনারসি আর গহনা সেজে আরু যখন বিয়ের পিড়িতে বসলো তখন তার পাশে ছায়ের মতো ছিল ইরা। ইরা আজ আকাশি রঙের একটি শাড়ি পরেছে। তার চোখগুলো গত রাতের কান্নায় কিছুটা ভোলা, তবে মেকআপে সেটা ঢাকা দেওয়ার চেষ্টা করেছে সে। এরা বারবার ভিড়ের মধ্যে আবিরকে খুঁজছে। সে ভেবেছিল আজকেও হয়তো আবির নিধিকে নিয়ে তার সামনে এসে কোনো নাটক করবে, তাকে ছোট করার নতুন কোনো ফন্দি আঁটবে। কিন্তু অবাক করার বিষয় হলো আবির আজ একেবারে জন্য ইরার সামনে আসেনি। সে অতিমাত্রায় শান্ত হয়ে আছে। কি হয়েছে তোমার আবির? তুমি কি শান্ত হয়ে গেলে নাকি? এটা কোনো ঝড়ের পূর্বাভাস? আজ কেন তুমি আমাকে একটিবারও খোঁজা দিলে না? তোমার অবহেলা কি তবে এখন পুরোপুরি উদাসীনতায় রূপ নিয়েছে? বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ। আরু আর আরুষ এখন তাদের নতুন জীবনে পা রেখেছে। বাড়ির ভেতরে যখন খাওয়া দাওয়া আর হাসি ঠাট্টা চলছে, আবির তখন ছাদের এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। রাতের শহরটা তার সামনে পড়ে আছে, কিন্তু তার ভেতরে চলছে এক অদ্ভুত শূন্যতা। নীল রঙের শেরওয়ানিটা তার শরীরে ভার যেন আর সইতে পারছে না। এতদিন সে যা যা করেছে নিধিকে দিয়ে নাটক, নিধিকে খাইয়ে দেওয়া, নিধিকে বিদ্রুপ, ইরাকে বিদ্রুপ করা, সবই কি সত্যি তাকে শাস্তি দিয়েছে? আজ এই নিস্তব্ধ রাতে তার বারবার মনে পড়ছে 3 বছর আগে সেই মেয়েটির কথা, যে ভুল করেছিল ঠিকই, কিন্তু যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল। প্রতিশোধের নেশা যখন মিটতে শুরু করে তখন অবশিষ্ট থাকে শুধু একরাশ ক্লান্তি। হৃদয় পেছন থেকে এসে আবিরের কাঁধে হাত রাখে। কিরে, এখানে একা দাঁড়িয়ে আছিস যে? নিচে তোকে সবাই খুঁজছে। হ্যাঁ, ভালো লাগছে না রে।
হৃদয়, এইসব কোলাহল, এই লাইট, সব কিছুই কেমন কৃত্রিম লাগছে। কাজটা তো তুই নিজেই করেছিস। 3 বছর ধরে এই দিনটার জন্য তুই নিজেকে তৈরি করেছিলি, তাই না? চেয়েছিলি তো ইরাকে তিলে তিলে পড়াতে। আজ যখন উপরে ছাই হতে চলেছে তখন তোর আফসোস হচ্ছে কেন? আফসোস? জানি না হৃদয়, আমি ভেবেছিলাম ওকে কষ্ট দিলে আমার ক্ষতটা শুকিয়ে যাবে, কিন্তু আজ ওকে ওই হলদে শাড়িতে বা আজ এই আকাশি শাড়িতে কাঁদতে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। যতবার ওকে অপমান করেছি ততবার আমার নিজেরই নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে। আসলে ঘৃণার চেয়ে ভালোবাসার টান যে অনেক বেশি গভীর, সেটা আজ টের পাচ্ছি। ভুল তো ওরও ছিল আবির, কিন্তু তুই কি একবারও ভেবে দেখেছিস 3 বছরে ও কতটা বদলে গেছে? ও তো এখন তোকে পাওয়ার জন্য ছটফট করছে। তুই যদি আজকেও নিজের জেদ নিয়ে বসে থাকিস তবে হয়তো তোরা দুজনেই সারা জীবনের জন্য হেরে যাবি। আমি আকাশের দিকে তাকাই। হেরে তো আমি সেদিনই গিয়েছিলাম রে হৃদয়, যেদিন ও আমার হাতটা ছেড়ে দিয়েছিল। আজ তো আমি শুধু একটা লাশ হয়ে বেড়াচ্ছি, যে সফল হতে জানে কিন্তু ক্ষমা করতে জানে না। কিন্তু বিশ্বাস কর, আজ আর আমার মধ্যে কোনো ঘৃণা নেই, শুধু একরাশ ক্লান্তি আছে। আবিরের চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে। সে দ্রুত সেটা মুছে ফেল। হৃদয় কিছু না বলে বন্ধুর পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে জানে আবিরের এই পাথর চাপা মনের ভেতর এখনো একজন প্রেমিক বাস করে, যে আজও ইরার জন্য ব্যাকুল। আরুর সাথে কথা বলে নিচে নামার সময় ইরা সিঁড়ি করে থমকে দাঁড়ালো। সে দেখলো ছাদ থেকে নামার সময় আবির তার মুখোমুখি হলো। আবিরের চোখে কোনো ঘৃণা নেই, বিদ্রুপ নেই, সেখানে আছে কেবল গভীর এক বিষণ্ণতা। আবির ইরার দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইল। আবির, রাত অনেক হয়েছে বিয়াইন, আজ আর আপনার সাথে ঝগড়া করার মতো শক্তি আমার অবশিষ্ট নেই। সাবধানে বাড়ি যাবেন। আবির কটকট করে নিচে নেমে গেল। ইরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল আবিরের এই শান্ত হয়ে যাওয়াটা তার আগের সব অপমানের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। বিয়ের পরের দিন নতুন দম্পতি আরশ আর আরুকে নিয়ে আজ সবাই মিলে ঢাকার অদূরে একটি রিসোর্টে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছে। দুই পরিবারের তরুণ সদস্যরা আবির, ইরা, নিধি আর হৃদয়ও এই দলে আছে। সকাল থেকে রোদের ঝিলিক আর উৎসবের মেজাজ, কিন্তু আবিরের মধ্যে সেই তেজ বা চঞ্চলতা আজ একেবারের জন্য দেখা গেল না। সে যেন নিজের ভেতরেই এক বিশাল দেওয়াল তুলে নিয়েছে। মাইক্রোবাসের ভেতরে হাসাহাসি আর গানে ধুম পড়েছে। নিধি বারবার আবিরকে খোঁজাচ্ছে হাসানোর জন্য, কিন্তু আবির শুধু জানালার বাইরে তাকিয়ে একমনে আকাশ দেখছে। এরা ঠিক তার উল্টো পাশে ছিটে বসে আছে। সে বারবার আবিরের দিকে তাকাচ্ছে, কিন্তু আবির একবারও চোখের মনি ঘোরালো না। তার এই মৌনতা এরার বুকের ভেতরটা ক্ষতবিক্ষত করে দিচ্ছে। কিরে আবির, আজ তোকে দেখে মনে হচ্ছে তুই এই দুনিয়াতে নেই। কাল রাত থেকেও দেখছি তুই খুব শান্ত। শরীর কি খারাপ? না ভাইয়া, শরীর ঠিক আছে। আসল অনেক দিন পর দেশে এলাম তো, জার্নি আর বিয়ের ধকল মিলিয়ে একটু ক্লান্ত লাগছে, কিছু না। ক্লান্ত লাগলে হৃদয়কে বল ড্রাইভ করতে। তুই একটু চোখ বুজে থাক। এমন মনমরা হয়ে থাকলে আমাদের ঘোরাঘুরি করাটার আনন্দটাই মাটি হয়ে যাবে। না না, তোমরা এনজয় করো, আমি ঠিক আছি। রিসোর্টে পৌঁছে সবাই যে যার মতো আড্ডায় মেতে উঠল। হৃদয় আর নিধি মিলে ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নিচ্ছে। আরশ আর আরু বাগানের এক কোণে নির্ভীতে কথা বলছে। এরা একপাশে দাঁড়িয়ে দেখছিল আবির কি করে। সে দেখলো আবির সবার থেকে আলাদা হয়ে লেকের ধারের একটা বেঞ্চে গিয়ে একা বসলো। তার বসার ভঙ্গিতে এক ধরনের ক্লান্তি আর হাহাকার ফুটে উঠছে। ইরা আর নিজেকে সামলাতে পারল না। সে পা টিপে টিপে আবিরের পেছনের দিকে গিয়ে দাঁড়ালো। আমি কি এখানে বসতে পারি? জায়গাটা আমার কেনা নয়, বসতে পারেন। ইরা নিঃশব্দে পাশে এসে বসলো। লেকের শান্ত জলরাশি তাদের সামনে। আবির পকেটে হাত দিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। আবির, তুমি এমন করছো কেন? কাল থেকে তুমি আমার সাথে একটা কথাও বলনি, এমনকি একটা বিদ্রুপও করনি। তোমার এই সেই খোঁচা দেওয়া কথাগুলো শুনতে শুনতে হয়তো অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু এই নিস্তব্ধতা আমি সহ্য করতে পারছি না। বিদ্রুপ করার জন্যেও তো মনের ভেতর একটা জেদ থাকা লাগে ইরা। আমার সেই জেদটা ফুরিয়ে গেছে। 3 বছর ধরে আমি একটা আগুনের পাহাড়কে মনে পুষে রেখেছিলাম। ভেবেছিলাম আপনার উপর সেই আগুন ঢেলে দিলে আমি শান্তি পাবো, কিন্তু গত কয়েকদিনে আপনাকে কাঁদতে দেখে আমি বুঝলাম আমি শান্তি পাইনি, বরং নিজের ভেতরটাকে পুড়িয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করতে পারছো না, তাই না? ক্ষমা? ক্ষমা তো অনেক বড় শব্দ ইরা। আমি আসলে নিজেকেই ক্ষমা করতে পারছি না। আপনার সেই অপমানটা আমাকে সফল হতে শিখিয়েছে ঠিকই, কিন্তু মানুষ হিসেবে আমাকে পাথর বানিয়ে দিয়েছে। আজ আমি আয়নায় দাঁড়ালে নিজেকে চিনতে পারি না।
মনে হয় এই আবিরকে আমি কখনোই হতে চাইনি। আবির, আমি কি কিছুই করতে পারি নাই? 3 বছর আগে সেই দিনটাকে কি আমি মুছে ফেলতে পারি না? আমি জানি আমি ভুল করেছি, অনেক বড় ভুল, কিন্তু বিশ্বাস করো, তোমার অভাব আমি প্রতিটা মুহূর্তে অনুভব করেছি। ইরা আমার হাত ধরার চেষ্টা করে, কিন্তু আমি হাত সরিয়ে নেই। সময় চলে গেছে ইরা, পরিচয় বদলে গেছে। এখন আপনি আমার বড় ভাইয়ের শ্যালিকা। আমাদের মধ্যে যে দেয়ালটা আপনি 3 বছর আগে তুলেছিলেন সেটা এখন পাহাড় হয়ে দাঁড়িয়েছে। তাই আপনি আপনার মতো থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। অন্তত এইটুকু দয়া করুন যেন আমার বাকি জীবনটা শান্তিতে কাটতে পারে। বিকেলে নাস্তার সময় আরুষ আবার খেয়াল করলো আবির খাবার নাড়াচাড়া করছে কিন্তু খাচ্ছে না। সে আবিরের কাছে এসে বসলো। আবির, তুই কি সত্যিই কিছু লুকাচ্ছিস আমাদের কাছে? তোর এই চুপচাপ থাকাটা আমাকে খুব ভাবাচ্ছে। ছোটবেলায় তুই যখন কোনো কারণে কষ্ট পেতিস তখন এমন চুপ হয়ে যেতিস। কি হয়েছে বলতো? আরে ভাইয়া, তুমি শুধু শুধু টেনশন করছো। বললাম তো কিছু না। আসলে ওখানের অফিসের কিছু কাজের চাপ মাথায় ঘুরছে। আমি ভাবছি কাল পরশুই আবার একটু কাজ নিয়ে বসবো, সব ঠিক হয়ে যাবে। আরুষ আর কিছু বলল না, কিন্তু তার চোখ বলছিল সে আবিরের কথা বিশ্বাস করেনি। অন্যদিকে এরা দূর থেকে দেখছিল আবির কিভাবে নিজের আবেগ লুকিয়ে রাখছে। সে বুঝতে পারছে আবির এখন আর প্রতিশোধ নিতে চায় না, সে শুধু এসব কিছু থেকে পালিয়ে বাঁচতে চায়। আর এটাই ইরার জন্য সবচেয়ে বড় শাস্তি। রিসোর্ট থেকে ফেরার পর সবার মধ্যেই একটা ক্লান্তির রেশ ছিল। ড্রয়িং রুমে বসে সবাই চা খাচ্ছিল, এমন সময় হঠাৎ দরজার বেল বেজে উঠল। কাজের লোক গিয়ে দরজা খুলতে একটা সুন্দরী তরুণী ঝড়ের বেগে ভেতরে ঢুকলো। পরনে ওয়েস্টার্ন টপস আর জিন্স, চোখে আধুনিকতার ছাপ। মেয়েটি ঢুকে সোজা গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। সারপ্রাইজ! আবির আর হৃদয় দুজনে যেন আকাশ থেকে পড়ল। ড্রয়িং রুমে এক নিস্তব্ধতা নেমে এলো। ইরা হাতে চায়ের কাপ নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার বুকটা ধক করে উঠল। কে এই মেয়ে, আর কেনই বা সে আবিরকে এভাবে জড়িয়ে ধরলো? আবির, এই মেয়েটা কে বাবা? আবির নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু অপ্রস্তুতভাবে দাঁড়িয়ে রইল। হৃদয় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলো। আন্টি, ও হচ্ছে নেহা, আমাদের আমেরিকার ভার্সিটির ফ্রেন্ড। আমরা একসাথেই মাস্টার্স করছি। শুধু ফ্রেন্ড বললে কম হবে হৃদয়, আমি আবিরের সবচেয়ে কাছের মানুষ। আন্টি, আপনার ছেলের তো দেশে এসে আমাকে মনেই নেই, তাই আমি চলে এলাম। নিহা, তুমি এখানে কি করছো? মানে তুমি বাংলাদেশে কবে এলে? আমিও কয়েকদিন আগে এসেছিলাম নিজের ফ্যামিলির কাছে, কিন্তু তোমার তো কোনো খবর নেই। শুনলাম আমাদের ফ্লাইট কালকে, ভার্সিটির সেমিস্টার শুরু হতে আর কয়েকদিন বাকি, তাই ভাবলাম একসাথেই যাব। আজ রাতটা তোমাদের এখানেই থেকে যাই, কাল একসাথে এয়ারপোর্টে যাব, কি বলো? ফ্লাইট কালকে, এই শব্দগুলো ইরার কানে যেন তপ্ত সীসার মতো বিঁধল। তার হাত থেকে চায়ের কাপটা আলগা হয়ে সোফার উপর পড়ে গেল। সে জানতই না যে আবির এত দ্রুত ফিরে যাচ্ছে। তার পায়ের তলার মাটি যেন সরে গেল। কালকে? তুমি কালকেই ভার্সিটিতে ফিরে যাচ্ছ আবির? আবির ইরার দিকে তাকালো, তার চোখে এক মুহূর্তের জন্য অপরাধবোধ দেখা দিল, কিন্তু সে দ্রুত মুখ ফিরিয়ে নিল। সে ইরাকে এই খবরটা জানায়নি, কারণ চেয়েছিল কোনো কথা না বলে নিঃশব্দে চলে যেতে। মা, ভার্সিটির ছুটি শেষ, সেমিস্টার শুরু হয়ে যাবে, প্রজেক্ট জমা দিতে হবে। হৃদয় আর আমি কালকের ফ্লাইটেই ফিরে যাচ্ছি। ওকে আবির, তোমার ফ্যামিলি মেম্বার? ও আমার বড় ভাই আরশের হবু শ্যালিকা, মানে এখন ভাবির বোন ইরা। ও হ্যালো ইরা, নাইস টু মিট ইউ। আবির তো তোমার কথা ওভাবে বলেইনি কখনো। ও ওখানে সারাদিন শুধু পড়াশোনা আর ওর স্পেশাল কাজগুলো নিয়ে ব্যস্ত থাকতো। ইরা কোনো মতে হাতটা মেলল, তার চোখ ভিজে উঠেছে। সে দ্রুত সেখান থেকে বের হয়ে সোজা উপরে বারান্দার দিকে চলে গেল। তার মনে হচ্ছিল নিঃশ্বাস নিতে পারছে না। আবির তাকে শেষবারের মতো কোনো সুযোগই দিল না। তার প্রতিহিংসা আর অবহেলার চূড়ান্ত রূপ আছে দেখতে পেল। আবির তাকে না জানিয়ে চিরতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হৃদয় আর আবির নেহাকে গেস্ট রুমে সেট করে দিয়ে নিজের ঘরে এলো। হৃদয় দরজা বন্ধ করে আবিরকে ধরল। আবির, তুই কি পাগল হয়ে গেছিস? নেহা কেন এসেছে তুই জানিস? ও তোকে কতটা পছন্দ করে সেটা কি আমি জানি না? আর তুই কাল চলে যাচ্ছিস, অথচ এরাকে একবারও জানালি না। জানিয়ে কি হতো হৃদয়? 3 বছর আগে যখন ভার্সিটিতে ভর্তি হতে গিয়েছিলাম তখন ও তো একবারও জানতে চাইনি আমি কেন যাচ্ছি। আজ আমি চলে গেলে ওর কি আসে যায়? আর নিহা, ও শুধুই আমার ফ্রেন্ড, ও আমাদের সাথে একসাথেই ইউএসএ যাবে। তুই এখনো মিথ্যা বলছিস আবির, তুই পালাচ্ছিস।
তুই আসলে ইরাকে আর সহ্য করতে পারছিস না, কারণ তোর ভেতরে মায়া কাজ করছে। তুই ভয় পাচ্ছিস বেশিক্ষণ থাকলে হয়তো তুই ওকে জড়িয়ে ধরে সব ক্ষমা করে দিবি, তাই তুই মাঝপথে পড়ালেখার অজুহাতে পালাচ্ছিস। হ্যাঁ, আমি পালাচ্ছি হৃদয়। আমি হারতে চাই না। আমি ওর সামনে গিয়ে ক্ষমা চাইতে পারবো না। কালকের ফ্লাইটেই এই চ্যাপ্টার শেষ হবে। দরজার আড়ালে দাঁড়িয়ে ইরা সবটা শুনছিল। তার চোখের জল গাল বেয়ে পড়ছে। সে বুঝতে পারল কালকে পর আবির আর কোনোদিন ফিরবে না। সে কি পারবে আবিরকে আটকাতে, নাকি নিহার উপস্থিতিতে আবির আরও দূরে চলে যাবে? গতকাল বিকেলে নিহার আংশিক আগমনের পর থেকে চৌধুরী বাড়িতে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে। নেহা যেন আবিরের ছায়া হয়ে গিয়েছে। সে এক মুহূর্তের জন্য আবিরকে চোখের আড়াল হতে দিচ্ছে না। ড্রয়িং রুমে বসে আড্ডা দেওয়া থেকে শুরু করে ডিনার টেবিল পর্যন্ত নেহা সারাক্ষণ আবিরের হাত ধরে থাকছে অথবা তার কাঁধে মাথা ঠেকিয়ে গল্প করছে। এরা দূর থেকে এসব দেখছে আর তার মনে হচ্ছে কেউ জীবন্ত অবস্থায় তার কলিজাটা ছিঁড়ে ফেলছে। রাত গভীর হওয়ার সাথে সাথে বাড়ি কোলাহল কমে এলো। আবির তার ঘরের দরজা বন্ধ করে সুটকেস গোছাতে ব্যস্ত। হৃদয় অন্য ঘরে নেহার সাথে কথা বলছে। আবির যখন তার ল্যাপটপ আর শেষ মুহূর্তের প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে ভরছিল, তখন তার চোখ গেল ডয়ের সেই পুরনো ডায়েরিটার দিকে। সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। 3 বছর আগে এই ডায়েরিটার পাতে সে তার আর ইরার ভবিষ্যতের স্বপ্ন এঁকেছিল। আজ সেই স্বপ্নগুলো আবর্জনা ছাড়া আর কিছুই না। সে নিষ্ঠুরভাবে ডায়েরিটা একদম ব্যাগের নিচে চেপে দিল। সকাল 8টা। চৌধুরীর বাড়িতে আজ বিদায়ের সুর। আরশ আর আরুষ সোফায় বসে আছে। তাদের চোখে মুখে বিষণ্ণতা। সাহেলা চৌধুরী বারবার আবিরকে সাবধানে থাকার কথা বলছেন। ইরা কোনায় দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো টকটকে লাল। সারা রাত সে এক ফোঁটাও ঘুমাতে পায়নি। নেহা আবিরের হাত শক্ত করে ধরে। আবির, জলদি করো, 9টা বাজতে চললো। ট্রাফিক জ্যামে পড়লে ফ্লাইট মিস হয়ে যাবে। আর হৃদয়, তুমি তোমার ব্যাগগুলো গাড়িতে তুলছো তো? সব রেডি, চলো বের হওয়া যাক। বাড়ি থেকে বের হওয়ার সময় নেহা এমনভাবে আবিরের হাত ধরল যেন সে দুনিয়াকে বুঝিয়ে দিচ্ছে আবির শুধু তার। গাড়িতে ওঠার সময় নেহা আবিরের পাশে বসলো। ইরা আর আরশের সাথে অন্য গাড়িতে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। পুরো পথ ইরা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল, কিন্তু তার দৃষ্টি ঝাপসা। সে ভাবছে আজ থেকে কয়েক ঘন্টা পর এই আকাশে ডানা মেলবে আবির, আর সে পড়ে থাকবে এই একরাশ বিষাদ নিয়ে। সকাল 10টা। এয়ারপোর্টের টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড়। ট্রলি নিয়ে হৃদয় আর আবির যখন ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে, তখন ইহা এখনও আবিরের হাত ছায়নি। সে হাসিমুখে আরোর সাথে কথা বলছে, যেন সে এই পরিবারেরই একজন হবু সদস্য। আরো আপু, আপনার বোন ইরা তো একদমই চুপচাপ। ওকে সবসময় এমন। আবির তো বলে ওনাকে বেশ রাগী। নিহা, অনেক কথা হয়েছে, এবার ভেতরে যাওয়ার সময় হয়েছে। আবির সবার দিকে তাকালো, আরশকে জড়িয়ে ধরলো, মায়ের কপালে চুমু খেলো। তারপর তার চোখ গেল ইরার দিকে। ইরা তখনও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ইরার চোখে সেই আকুতি দেখে আবিরের বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার মনে হলো এখনই কি সব শেষ হয়ে যাবে? এই কি তাদের শেষ দেখা? আবির, সাবধানে যাস আর পৌঁছেই ফোন দিবি। চলো আবির, গেট ওপেন হয়ে গেছে। নেহা আবিরের হাত ধরে টান দিতেই আবির পা বাড়ল, কিন্তু মাত্র 2 কদম যাওয়ার পর সে হঠাৎ থমকে দাঁড়ালো। নেহার হাতটা আলগা হয়ে গেল। আবির পেছন ফিরে ইরার দিকে তাকালো। পুরো এয়ারপোর্টে তখন হাজারো মানুষের শোরগোল, কিন্তু আবিরের কানে শুধু তার নিজের হৃদস্পন্দন বাজছে। আবির মনে মনে বলে, আমি কি সত্যি এভাবে চলে যেতে পারবো? 3 বছর যে ঘৃণা নিয়ে বেঁচেছিলাম, আজ সেই ঘৃণা কেন শেষ বেলায় এসে আমাকে আটকাতে চাইছে? ইরা তখনও ঠায় দাঁড়িয়ে। তার গাল পেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে মুখ ফুটে কিছুই বলতে পারছে না, শুধু তার নির্বাক দৃষ্টি বলছে, আমাকে ক্ষমা করে দাও আবির, আমাকে ফেলে যেও না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর অ্যানাউন্সমেন্ট হচ্ছে। যাত্রীদের যার যার গেটের দিকে এগিয়ে যাওয়ার তাগাদা দেওয়া হচ্ছে। আবির যখন ইরার চোখের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়েছিল, তখন মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে। নেহার হাতটা তার হাতের ওপর তখনও শক্ত করে রাখা। কিরে আবির, দাঁড়িয়ে গেলি কেন? গেট তো বন্ধ হয়ে যাবে, চল। হৃদয়ে ডাকে আবিরের ঘোর ভাঙল। সে শেষবারের মতো ইরার বিধ্বস্ত মুখটার দিকে তাকালো। ইরার চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে, ঠোঁট দুটো কাঁপছে কিছু বলার জন্য, কিন্তু আবির তার পাথর চাপা মনটাকে আর গলতে দিল না। সে নিজের প্রতিজ্ঞা আর 3 বছরের অপমানের কথা মনে করে সজোরে নিজের চোখ ফিরিয়ে নিল। না, কিছু না, চলো। আবির আর পেছনে তাকালো না।
নেহা আর হৃদয়কে নিয়ে সে সিকিউরিটি চেকিং এর ভিতর হারিয়ে গেল। ইরা কাছের দেওয়ালের ওপাশে দাঁড়িয়ে ঝাপসা চোখে তাকিয়ে রইল যতক্ষণ না আবিরের নীল শার্টটা হাজার মানুষের ভিড়ে বিলীন হয়ে যায়। এভাবেই জেদ, ভুল বোঝাবুঝি আর সময়ের টানে দুটি ভালোবাসা দুই মেরুতে হারিয়ে গেল। একজন চলে গেল সাফল্যের শিখরে আর অন্যজন পড়ে রইল এক সমুদ্র হাহাকার নিয়ে। সময় কারোর জন্য থেমে থাকে না। 1 বছর পার হয়ে গেছে। আমেরিকার এক নামী বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হল আজ লোকে লোকারণ্য। চারিদিকে কালো গাউন আর ক্যাপ পরা ছাত্রছাত্রীদের আনন্দধ্বনি। আজ আবির আর হৃদয়ের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। তারা আজ তাদের কঠোর পরিশ্রমের ফল হাতে পেয়েছে। শেষ পর্যন্ত হলো রে হৃদয়। 3 বছরের সেই লড়াই আর গত 1 বছরের দিন রাত এক করা খাটুনি সব আজ সার্থকতা পেল। অভিনন্দন দোস্ত, তুই জানতিস তুই পারবি। আজ তো আমাদের জেতার দিন। আঙ্কেল আন্টি শুনলে কত খুশি হবেন বলতো। নেহা একগুচ্ছ ফুল নিয়ে দৌড়ে এলো। সে আজ অনেক খুশি। গত 1 বছরে সে আবিরকে মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছে। নেহা আবিরের গলায় গ্র্যাজুয়েশন মেডেলটি পরিয়ে দেয়। কংগ্রাচুলেশনস মিস্টার গ্র্যাজুয়েট। আজ তো ডিনার পার্টি আমাদের তরফ থেকে। কোনো কথা শুনবো না। আমরা আজ রাতটা প্রাণ ভরে উপভোগ করব। থ্যাঙ্কস নিহা, তোরা যা বলবি তাতেই আমি আছি। সবাই মেমোরি বুক সই করছে, গ্রুপ ছবি তুলছে। হৃদয়া নিহা যখন হুল্লোড় করছে, আবির তখন এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার মনে পড়ে গেল 3 বছর আগে সেই দিনটি যখন সে কিছুই ছিল না। আজ তার হাতে ডিগ্রি, গলায় মেডেল, পকেটে বড় চাকরির অফার। সে নিজেকে প্রমাণ করেছে। কিরে, এখনো কি কোনো শূন্যতা কাজ করছে? আজ তো তোর হাসার দিন আবির। না রে হৃদয়, আজ আর কোনো শূন্যতা নেই। আজ আমি শুধুই এই মুহূর্তটা উপভোগ করতে চাই। জীবনের সব চ্যাপ্টার তো আর একরকম হয় না। কিছু চ্যাপ্টার অপূর্ণ থাকলেই হয়তো গল্পের গভীরতা বাড়ে। আবির আজ হাসলো। সেই হাসিটা রাগের মতো বিদ্রুপে নয়, বরং এক ধরনের মুক্তির হাসি। সে তার অতীতকে পেছনে ফেলে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নিহা আর হৃদয়ের সাথে সেও যোগ দিল ফটোশুটে। আজ তাদের সাফল্যের দিন, আজ তাদের আনন্দের দিন। গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের জমকালো আয়োজন শেষ হয়েছে। হলের আলো নিভে আসছে আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রছাত্রীরা একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছে। কেউ হাসছে, কেউ বা অঝরে কাঁদছে, কারণ এই মুহূর্তের পর হয়তো অনেকের সাথে আর কোনোদিন দেখা হবে না। আবির এক কোণে দাঁড়িয়ে তার গাউনটা ভাঁজ করছিল। তখনই নিহা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। নিহার চোখে আজ কোনো চপলতা নেই, আছে এক শান্ত বিষণ্ণতা। আবির, শেষ পর্যন্ত তাহলে সব শেষ হলো। আজ থেকে আমরা আর শিক্ষার্থী নই, প্রফেশনাল। হ্যাঁ নিহা, সময় কত দ্রুত চলে গেল তাই না? আবির, একটা কথা বলার ছিল। গত কয়েক বছরে আমি অনেকভাবে তোমাকে নিজের করার চেষ্টা করেছি। হয়তো কোনোদিন মুখ ফুটে ভালোবাসি বলা হয়নি, কিন্তু তুমি আমার মনের ভাষা ঠিকই বুঝেছিলে। আর বুঝেছিলে বলেই বারবার আমাকে এড়িয়ে চলতে, আমার থেকে দূরে থাকতে। আবির নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে জানতো নিহা কি বলতে চাইছে, কিন্তু তার নিজের হৃদয়টা তখনও অন্য একজনের স্মৃতিতে আবদ্ধ ছিল। নিহা তার চোখের কোণে জমে থাকা জল মুছে নেয়। আজ বুঝেছি আমার সাথে তোমার সম্পর্কটা শুধু বন্ধুত্বের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকা প্রয়োজন ছিল। জোর করে কাউকে পাওয়া যায় না আবির। আজকে মনে কোনো দুঃখ রাখতে চাইছি না। আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে কিছু মনে করো না। খুব ভালো থেকো আবির। হয়তো কোনো একদিন আবারও দেখা হবে। নেহা হাত বাড়িয়ে দিল। আবির আলতো করে হাত মেলাতেই নেহা দ্রুত পায়ে ভিড়ে মিশে গেল। নেহার এই নিঃস্বার্থ বিদায় আবিরের বুকে এক ধরনের চিনচিনে ব্যথা জাগিয়ে তুলো। সে বুঝতে পারল সে শুধু একা নয়, নেহাও গত কয়েক বছর এক নীরব দহন বয়ে বেরিয়েছে। অনুষ্ঠান শেষে আবির আর হৃদয় তাদের অ্যাপার্টমেন্টে ফিরে এলো। নেহার কথাগুলো এখনো আবিরের কানে প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু এখন তার পেছনে তাকানোর সময় নেই। আজ রাতের ফ্লাইটেই তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। কিরে, নেহার কথাগুলো শুনে খুব খারাপ লাগছে তাই না? মেয়েটা সত্যি তোকে অনেক চেয়েছিল। নিহা মানুষ হিসেবে অসাধারণ রে হৃদয়, কিন্তু আমার ভেতরে তো অন্য কাউকে জায়গা দেওয়ার মতো শক্তি ছিল না। ও হয়তো এখন অনেক ভালো থাকবে, নিজের পায়ে দাঁড়াবে। যাকগে, এখন সব তাড়াতাড়ি প্যাক করে নে। রাত 12টায় ট্যাক্সি আসবে। 1 বছর পর আবার সেই চিরচেনা চ্যামের শহরে ফিরছে। ভাবতেই কেমন লাগছে। আবির তার রুমের প্রতিটি কোণা শেষবারের মতো দেখল। এই রুমটাই ছিল তার 4 বছরের একাকিত্বের সাক্ষী। সে তার শিক্ষকদের কাছ থেকে আগে বিদায় নিয়ে এসেছে। ল্যাপটপ, সার্টিফিকেট আর প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে সে সুটকেসটা বন্ধ করলো। আবির মনে মনে ভাবে,
3 বছর আগে আমি গিয়েছিলাম একরাশ ঘৃণা নিয়ে, 1 বছর আগে ফিরেছিলাম একরাশ অহংকার নিয়ে, কিন্তু আজ কেন আমার মনে হচ্ছে আমি একরাশ শূন্যতা নিয়ে ফিরছি। ইরা কি এখনো সে আগের মতোই আছে, নাকি সেও আমাকে ভুলে নিজের জীবন গুছিয়ে নিয়েছে? ট্যাক্সির হর্ন শোনা গেল। আবির আর হৃদয় ব্যাগগুলো নিয়ে নিচে নেমে এলো। নিস্তব্ধ আমেরিকার রাত পেছনে ফেলে তারা ছুটল এয়ারপোর্টের দিকে। 1 বছর পর আবারও সেই পরিচিত নীল আকাশে ডানা মেলবে তারা। হয়তো এক অমীমাংসিত গল্পের সমাপ্তি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিরচেনা আর্দ্র বাতাস আর কোলাহল গায়ে মেখে আবির আর হৃদয় যখন বাইরে বেরোলো, তখন ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। সারা রাত ফ্লাইটে কাটিয়ে দুজনের চোখে ক্লান্তির চাপ, কিন্তু নিজ দেশে ফেরার এক প্রশান্তি তাদের চোখে মুখে। হৃদয় একটা ট্যাক্সি নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। সাবধানে যাস দোস্ত, বাড়িতে গিয়ে একটা সারপ্রাইজ দিয়ে দিস। কাল পরশু দেখা হচ্ছে। অবশ্যই, তুইও সাবধানে যা। আবির তার বড় টলি ব্যাগটা নিয়ে একা একটা ট্যাক্সিতে উঠল। সে ইচ্ছে করে বাড়িতে জানেনি যে সে আজ ফিরছে। গত 1 বছরের সফলতার পর আজ সে যখন নিজের পাড়ায় ঢুকছিল, তখন সবকিছু কেমন অন্যরকম লাগছিল। 3 বছর আগে যখন সে দেশ ছেড়েছিল, তখন সে ছিল নিঃস্ব, আর আজ সে এক সফল গ্র্যাজুয়েট। সকাল 10টা, রোদ ঝলমলে এক সকাল। চৌধুরী বাড়িতে তখন ব্রেকফাস্টের টেবিল ঘিরে সবাই ব্যস্ত। রান্নাঘর থেকে গরম পরোটা আর ভাজির সুগন্ধ ভেসে আসছে। আবি গেটের সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত থামলো, তারপর ধীরে ধীরে কলিং বেলটা বাজালো। আরুমা, দেখো তো কে এলো এই অসময়ে? কোনো মেহমান আসার কথা ছিল নাকি? আসছি মা, হয়তো উপরতলার আঞ্চি কিছু দিতে এসেছেন। আরও ড্রয়িং রুম পার হয়ে এসে দরজাটা খুলল। দরজা খুলতে সামনে লম্বা চওড়া মানুষটাকে দেখে তার হাতের পানির গ্লাসটা ফ্লোরে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। আরও পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল। আবির, তুই? কি হলো ভাবি, চিনতে পারছো না? 1 বছরে কি এতটা বদলে গেলাম? আরও চিৎকার আর গ্লাস ভাঙার শব্দ শুনে সাহিলা চৌধুরী আর আরও সন্তদন্ত হয়ে দৌড়ে এলেন। আবিরকে গেটে দাঁড়িয়ে থাকতে দেখে সাহিলা চৌধুরী নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন এবং হাওমাও করে কেঁদে ফেললেন। ওরে আমার সোনা ছেলে, তুই না বলে এভাবে চলে এলি? একটাবার আমাদের জানালি না? আমি তো সারাক্ষণ ভাবতাম তুই ওখানে একা কি খাস না খাস। সাবাস আবির, এটা ছিল আসল সারপ্রাইজ। আমরা তো তোর গ্রাজুয়েশনের ছবি আর সার্টিফিকেট দেখে কেবল গর্ব করেছিলাম, আর তুই সশরীরে হাজির। ওরে আরও দাঁড়িয়ে কেন? আবিরের ব্যাগটা ভেতরে নেই। আবিরকে টেনে নিয়ে আসা হলো ডাইনিং টেবিলে। তাকে ঘিরে সবাই গোল হয়ে বসলো। সাইলা চৌধুরী নিজের হাতে ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। আরশ আবিরের আমেরিকার অভিজ্ঞতা আর আগামী দিনের পরিকল্পনা নিয়ে হাজারো প্রশ্ন করছে। উফ মা, এই 7টার কথা ওখানে খুব মনে পড়তো। হৃদয়ও ফিরেছে, ও ওর বাসায় গেছে। তো এবার কি ভাবছিস, কিছুদিন রেস্ট নিবি নাকি কোনো জয়েনিং আছে? আগে কয়েকটা দিন তোমাদের সাথে সময় কাটাতে চাই ভাইয়া। অনেক দিন দেশের বাইরে ছিলাম, নিজের মাটি আর মানুষের অভাব খুব অনুভব করেছি। আগে ফ্রেশ হয়ে নেই, খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ বাবা, তুই যা, তোর রুমটা আরও রোজ পরিষ্কার করে রাখতো, এই আশায় যে তুই যে কোনো দিন আসবি। তুই রুমে গিয়ে একটু বিশ্রাম নে। আবির তার টলি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে এগোলো। তার ঘরটা ঠিক আগের মতোই আছে। বইয়ের আলমারি, পড়ার টেবিল সবই পরিপাটি। আবির ব্যাগটা একপাশে রেখে বিছানায় এলিয়ে দিল। ফ্যানের বাতাসের শব্দে তার চোখের পাতা বুজে আসছিল। সে ভাবছে শেষ পর্যন্ত সে তার শিকড়ে ফিরল, কিন্তু এই ফেরার পথে সে যা অর্জন করেছে তার বিপরীতে কি হারিয়েছে, সেই হিসাবটা কি আজও শেষ হয়েছে? আবিরের ফিরে আসার খবরটা বাতাসের বেগে ইরার কানে পৌঁছেছে। আরও ফোনে উত্তেজনার সাথে ইরাকে সব জানিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইরার মধ্যে কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। সে শুধু শান্ত গলায় বলেছে, ভালো হয়েছে আপু, ওনার তো আসারই কথা ছিল। গত 1 বছরে ইরা নিজেকে এক কঠিন খোলসের ভেতর বন্দি করে ফেলেছে। তার সেই চঞ্চলতা, সেই অভিমান সবই যেন কোথাও হারিয়ে গেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। বিকেলবেলা চৌধুরী বাড়ির ড্রয়িং রুম। দিনটা কাটলো আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর আনাগোনায়। আবির সবার সাথে হাসিমুখে কথা বলল, উপহার বিলি করলো। হৃদয়ও বিকেলের দিকে একবার ঢু মেরে গেল। সবাই যখন ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল, আবির খেয়াল করলো আরও ভাবি একটু পরপর ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। বাড়ির পরিবেশটা কেমন যেন উৎসব উৎসব। মা,
ডেকোরেশনের লোকগুলো তো কাল সকালেই আসবে বলেছে। আপনি কি মেনুটা ফাইনাল করেছেন? হ্যাঁ মা, সব রেডি, শুধু কালকের দিনটা ভালোই ভালোই কেটে গেলেই হয়। আবির বুঝতে পারছিল না কিসের ডেকোরেশন বা কিসের মেনু। সে ভাবলো হয়তো তার ফেরার উপলক্ষে বড় কোনো আয়োজন হচ্ছে। ডিনারের সময় চৌধুরী বাড়ির সবাই একসাথে বসেছে। আবিরের পাতে বড় এক টুকরো মাছ তুলে দিয়ে সাহেলা চৌধুরী ছেলের দিকে তাকালেন। আবির, কাল সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস বাবা, দেরি করিস না একদম, আমাদের অনেক কাজ আছে। কাল আবার কি কাজ মা? আমি তো ভাবলাম দুদিন একটু লম্বা ঘুম দেব। আরে কি বলিস, কাল সকালে রেডি হয়ে থাকিস, আমরা সবাই মিলে তোর ভাবিদের বাড়িতে যাব। অনেক কেনাকাটা আর গিফট গুছিয়ে রাখা হয়েছে। কিন্তু কেন মা, হঠাৎ করে কালই কেন যেতে হবে? তুই কি জানিস না, কালকে ইরার গায়ে হলুদ আর পরশু ওর বিয়ে। ছেলে খুব ভালো ডাক্তার, লন্ডনে থাকে, সব তো হঠাৎ করেই ফাইনাল হলো। সাহেলা চৌধুরী কথা শেষ হওয়ার আগেই আবিরের হাত থেকে ভাতের লোকমাটা পড়ে গেল প্লেটে। তার মনে হলো মাথার উপর আকাশটা ভেঙে পড়েছে। চারিদিকে সব আওয়াজ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। তার চোখের সামনে শুধু ভেসে উঠল 4 বছর আগে সেই জেদি মেয়েটার মুখ। ইরার বিয়ে? হ্যাঁ রে, আমরা তো ভেবেছিলাম তুই ফিরবি না, তাই তোকে বলা হয়নি। আর ইরাও খুব একটা রাজি ছিল না, কিন্তু ওর বাবা অনেকদিন ধরে অসুস্থ, তাই বাবার কথা রাখতে গিয়েও রাজি হয়েছে। পরশু বিদায়। আবিরের বুকটা ধক করে উঠল। সে 1 বছর ধরে যে প্রতিহিংসার আগুনে নিজেকে পুড়িয়েছে, আজ সেই আগুন যেন তাকে গিলে খেতে চাইল। সে চেয়েছিল ইরাকে ছোট করতে, তাকে অপমানে নীল করতে, কিন্তু ইরা যে অন্য কারোর হয়ে যাবে এই চিন্তাটা সে কোনোদিন স্বপ্নেও করেনি। আমার খিদে নেই মা, আমি আসছি। কিরে, কিছুই তো খেলি না আবির? আবির কারো কথা না শুনে সে দ্রুত নিজের ঘরে চলে গেল। সে রুমের আলো জ্বালালো না। অন্ধকারের মধ্যে সে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। তার মনে হচ্ছে কেউ তার হৃৎপিণ্ডটা মুছড়ে দিচ্ছে। আবির মনে মনে বলল, বিয়ে? ইরা অন্য কারো হয়ে যাবে? 4 বছর আগে আমি ওর হাত ছাড়িনি, ও ছেড়েছিল। কিন্তু আজ কেন আমার মনে হচ্ছে আমি আমার সবটুকু হারিয়ে ফেলছি। ইরা, তুমি কি সত্যি আমাকে 1 বছরেই ভুলে গেলে, নাকি এটা আমার সেই অহংকারের চরম প্রতিদান? সারাটা রাত আবিরের চোখের পাতা এক হলো না। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরেও সে বারবার ঘামছে। ডাইনিং টেবিলে শোনা সেই শব্দগুলো ইরার বিয়ে তার কানে তপ্ত সীসার মতো বিচ্ছে। সে বিছানায় এপাশ ওপাশ করছে আর নিজেকে নিজে হাজারটা প্রশ্ন করছে। আবির বিছানায় উঠে বসে অন্ধকারের দিকে তাকিয়ে নিজে নিজেই বলে, কেন কেন আমার বুকটা এইভাবে ফেটে যাচ্ছে? আমি তো ওকে ঘৃণা করতে চেয়েছিলাম, আমি তো চেয়েছিলাম ও কষ্ট পাক। আজ ও অন্য কারো হয়ে যাচ্ছে। আমার তো খুশি হওয়ার কথা ছিল, তবে কেন কেন আমার মনে হচ্ছে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। আবির তার নিজের ড্রয়ার খুলে সেই পুরনো ডায়েরিটা বের করলো। 1 বছর আগে যেটা সে ব্যাগের নিচে লুকিয়ে রেখেছিল, আজ সেই ধুলো জমা পাতার প্রতিটা শব্দ যেন তাকে বিদ্রুপ করছে। সে বুঝতে পারছে প্রতিহিংসার আড়ালে সে আসলে নিজেকেই ফাঁকি দিয়েছে। ভালোবাসা কোনোদিন মরে যায় না, শুধু অভিমানের স্তূপের নিচে চাপা পড়ে থাকে। সকাল 9টা। খানবাড়িতে আজ উৎসবের ধুম। গেটে তোরণ সাজানো হয়েছে, চারিদিকে শানে সুর বাজছে। চৌধুরী বাড়ির সবাই অর্থাৎ সাহিলা চৌধুরীর আরসার আরও প্রচুর উপহার আর সাজগোজের সরঞ্জাম নিয়ে পৌঁছে গেল। আবির অনিচ্ছা সত্ত্বেও তাদের সাথে এলো। তার পরনে একটা অফ হোয়াইট রঙের পাঞ্জাবি, কিন্তু তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। বাড়িতে ঢোকার পর থেকেই সবাই যে যার কাজে ব্যস্ত। আরও তার বোনের সাজগোজ আর মেহমান সামলাতে ব্যস্ত। আবির ভিড়ের মধ্যে বারবার ইরাকে খুঁজছে। হঠাৎ সে দেখল ইরা দোতলার বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। পরনে তার হলুদের সেই শাড়ি, কিন্তু তার মুখে কোনো লাবণ্যই নেই। ইরা, শুনুন। ইরা একবার পেছনের দিকে তাকালো। আবিরকে দেখে তার চোখের মনি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে দ্রুত পা চালিয়ে অন্য ঘরে চলে গেল। আবির কয়েকবার চেষ্টা করলো ভিড় এড়িয়ে ইরার সাথে কথা বলতে, কিন্তু প্রতিবারই ইরা তাকে অত্যন্ত সুকৌশলে ইগনোর করলো। সে যেন আবিরের উপস্থিতিকে পাত্তাই দিতে চাইছে না। দুপুরের দিকে যখন বাড়ির সবাই নিচে খাওয়ার আয়োজনে ব্যস্ত, তখন আবির সাহস করে উপরের তলায় ইরার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা আধা খোলা ছিল। আবির উকি দিয়ে দেখলো ইরা আয়নার সামনে বসে আছে, তার চোখে জল। আবির ঘরে ঢোকার কথা ভাবতেই হঠাৎ কেউ একজন তাকে সজোরে ভেতরে টেনে নিল এবং দরজাটা বন্ধ করে দিল। সে ইরা। ইরা আবিরের শার্টের কলারটা খামছে ধরে তার খুব কাছে এসে দাঁড়ালো। তার চোখে তখন শ্রাবণের ধারা। কেন আবির, কেন বারবার আমার সামনে আসছো? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? আমি চাই না আর মায়া বাড়াতে।
সব ভুল তো আমারই ছিল। 3 বছর আগে আমি তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম। 1 বছর আগে তুমি যখন ফিরে এলে তখনও আমি চেয়েছিলাম তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু তুমি আমায় ঘৃণা দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলে। আজ আমি যখন অনেক কষ্টে নিজেকে প্রস্তুত করেছি অন্য একজনের হয়ে যেতে, তখন কেন তুমি আবার ফিরে এলে? আমাকে একটু শান্তিতে সব ভুলে থাকতে সাহায্য করো আবির। তোমার তো হতে পারলাম না, এখন না চাইলেও আরেকজনের হয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। আবির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ইরার এই আর্তনাদ তাকে পঙ্গু করে দিয়েছে। তার মুখে কোনো ভাষ নেই, কোনো যুক্তি নেই। সে দেখল তার 1 বছরে কঠোর হৃদয়ের প্রাচীর এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। আবির, আমার একটা কথা রাখবে শেষবারের মতো? হ্যাঁ বলো। আমাকে কি শেষবারের মতো একটু জড়িয়ে ধরবে? আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, আমি জানি আমি তোমার যোগ্য নই, কিন্তু কালকের পর আমি অন্য কারো আমানত হয়ে যাব। আজকের এই শেষ মুহূর্তে কি আমার একটুখানি আবিরকে আমি ফিরে পেতে পারি না? প্লিজ। আবির আর নিজেকে সামলাতে পারল না। সে ধীরলয়ে হাত বাড়িয়ে ইরাকে আলতো করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ইরা আবিরের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আবির অনুভব করলো তার পাঞ্জাবির বুকটা ইরার চোখের জলে ভিজে যাচ্ছে। এই আলিঙ্গনে কোনো ঘৃণা নেই, কোনো প্রতিশোধ নেই, আছে শুধু এক না পাওয়া ভালোবাসার হাহাকার। এবার তুমি চলে যাও আবির, প্লিজ চলে যাও এখান থেকে। আমি আর সই করতে পারছি না, আমি এখানে থাকলে আমি মরে যাব। চলে যাও। ইরা ধপ করে বিছানায় বসে পড়ল এবং 2 হাতের তালুতে মুখ ঢাকলো। আবির পাথর হয়ে এক মুহূর্তে দাঁড়ালো। সে বুঝতে পারলো আজ সে হেরে গেছে। তার সাফল্য, তার টাকা, তার স্ট্যাটাস সবই আজ মিথ্যে। সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। পেছনে পড়ে রইল 1 বছরের জমানো কষ্ট আর এক অসমাপ্ত ভালোবাসার দীর্ঘশ্বাস। গায়ে হলুদে সে বিকেল থেকে আবিরকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। চৌধুরী বাড়ির সবাই হন্য হয়ে তাকে খুঁজছে। আর বারবার তার ফোনে কল দিচ্ছে, কিন্তু ফোনটা সুইচ অফ। সাইলা চৌধুরী কান্নায় ভেঙে পড়েছেন, কারণ তিনি জানেন তার ছেলেটা ভেতর কতটা দগ্ধ হচ্ছিল। দেখতে দেখতে বিয়ের দিনও ঘনিয়ে এলো। খানবাড়িতে আলোকসজ্জা হয়েছে ঠিকই, কিন্তু এক বিষণ্ণ পরিবেশ বিরাজ করছে। বরপক্ষ ধুমধাম করে চলে এসেছে। বর অর্থাৎ লন্ডনে সেই ডাক্তার সাহেব স্টেজে বসে আছেন। কাজী সাহেব খাতা খুলে তৈরি। ইরাকে লাল বেনারসি পরিয়ে স্টেজের পাশে একটি রুমে বসিয়ে রাখা হয়েছে। তার চোখের জল শুকিয়ে গাল ফেটে যাচ্ছে। সে শুধু প্রার্থনা করছে যেন এই মুহূর্তটা কোনোভাবে থেমে যায়। কনেকে কি নিয়ে আসা হবে? সময় হয়ে গিয়েছে। ঠিক তখনই ড্রয়িং রুমের সদর দরজা ঠেলে কেউ একজন ভেতরে ঢুকলো। অগোছালো চুল, ঘামে ভেজা গায়ের পাঞ্জাবি আর চোখে এক ধরনের রক্তবর্ণ জেদ। সে আবির। তাকে দেখে পুরো আসর নিস্তব্ধ হয়ে গেল। আরশার সাহেলা চৌধুরী এগিয়ে এলেন। আবির, তুই কোথায় ছিলি বাবা? আমরা কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানিস? আবির কারো কোনো কথার উত্তর দিল না। সে সোজা এগিয়ে গেল সেই রুমের দিকে যেখানে ইরা বসেছিল। বাড়ির লোক আর বরপক্ষের লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল। আবির ইরার সামনে গিয়ে দাঁড়ালো। ইরা, তুমি কি সত্যি ভেবেছো অন্য কারো হয়ে তুমি সুখে থাকবে? তুমি কি সত্যি আমাকে এভাবে মুছে ফেলবে? তুমি কেন এলে আবির? কেন শেষ মুহূর্তে আমাকে দুর্বল করছো? 3 বছর আগে আমি যোগ্য ছিলাম না বলে তুমি আমার হাত ছেড়েছিলে। 1 বছর আগে আমি অহংকার নিয়ে ফিরে এসে তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু আজ আমি সব হারানোর ভয় নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি সাকসেসফুল হয়ে বুঝেছি তোমাকে ছাড়া এই সাকসেস স্রেফ একটা আবর্জনা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ইরা। দোহাই তোমার, এই মিথ্যে নাটক বন্ধ করো। ইরার ভেতরে বাঁধ ভেঙে গেল। সে কারোর কথা চিন্তা করলো না। সমাজের ভয় বা আত্মীয়দের চোখ রাঙ্গানি সব তুচ্ছ করে সে ডুকরে কেঁদে উঠে আবিকে সবার সামনে জড়িয়ে ধরলো। আমি তোমাকে ছাড়া কারোর হতে পারবো না আবির। আমি প্রতিটা সেকেন্ডে মরেছি তোমার অপেক্ষায়। আমাকে নিয়ে যাও এখান থেকে, প্লিজ আমাকে নিয়ে যাও। ড্রয়িং রুমে একটা শোরগোল পড়ে গেল। ইরার বাবা আশরাফ খান আর আবিরের মা সাহেলা চৌধুরী হতভম্ব হয়ে এগিয়ে আসলেন। বরপক্ষ রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এসবের মানে কি ইরা? আবির, তুমি কি জানো তুমি কি করছো? হ্যাঁ আঙ্কেল, আমি জানি। আমরা একে অপরকে 3 বছর ধরে ভালোবেসেছি। আমাদের মাঝখানে শুধু জেদ আর ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু আজ সেই পর্দা সরে গেছে। ইরাকে ছাড়া আমি অপূর্ণ, আর আমাকে ছাড়া ও নিঃস্ব। আপনারা আমাদের উপর যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব, কিন্তু এই বিয়ে হতে পারে না। ইরা আর আবির সবটা খুলে বলল কিভাবে 3 বছর আগে শুরু হয়েছিল আবিরের আমেরিকা যাওয়া, ইরার অনুশোচনা আর গত কয়েকদিনে তখন পুরো আসর নিস্তব্ধ হয়ে গেল। বরপক্ষের লোকজনেরা একে অপরের দিকে তাকাতে লাগলো।
যেখানে মন অন্য কারোর কাছে পড়ে আছে সেখানে শরীর নিয়ে ঘর করা সম্ভব নয়। আমি এই বিয়ে থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আপনাদের পারিবারিক বিষয় আপনারা মিটিয়ে নিন। বরপক্ষ চলে যেতে ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সায়রা চৌধুরী এগিয়ে এসে আবির আর ইরার মাথায় হাত রাখলেন। ভুল তো আমাদেরও ছিল, আমরা কোনোদিন বুঝতে চাইনি তোমাদের ভেতরে কি চলছে। ইরামা, অনেক কষ্ট পেয়েছিস তুই। আবির, আজ যদি তুই না আসতিস তবে সারা জীবন আমাদের অপরাধী হয়ে থাকতে হতো। মেয়েটার চোখের জল যেখানে সম্মান বাঁচাতে পারছে না, সেখানে এই সম্মানের কোনো দাম নেই। আবির, আমার মেয়েটাকে আগলে রাখতে পারবি তো? নিজের জীবনের চেয়েও বেশি আঙ্কেল। কাজী সাহেব তখনও বসেছিলেন। সবার সম্মতিতে সেই লাল বেনারসি পরা ইরার পাশেই বসলো আবির। যে বিয়েটা অন্য কারোর সাথে হওয়ার কথা ছিল, সেই বিয়েতে খাতা আজ সাক্ষী হলো দুই দীর্ঘ প্রতীক্ষিত হৃদয়ের মিলনের। 3 বছরে ক্ষীণা, 1 বছরে দহন আর গত কয়েকদিনের হাহাকার সব মিলিয়ে মিশিয়ে এক হয়ে গেল শুভ পরিণয়ে। বিয়ের সব হট্টগোল আর আনুষ্ঠানিকতা শেষে রাত তখন প্রায় 3টে। চৌধুরী বাড়ির সেই পরিচিত ঘরটি আজ বেলি ফুল আর গোলাপের সুবাসে মোমো করছে। বিছানার উপর লাল বেনারসি পরে বসে আছে ইরা। তার ঘুমটার আড়ালে আজ কোনো বিষণ্ণতা নেই, আছে এক বুক প্রশান্তি আর লজ্জা। 1 বছর আগের এই রুমটি ছিল আবিরের একাকিত্বের সাক্ষী আর আস্থা তাদের মিলনের বাসর। দরজা খোলার মৃদু শব্দ হলো। আবির ঘরে ঢুকে ধীরে ধীরে দরজাটা আটকে দিল। সে তার শেরওয়ানির বোতামগুলো খুলতে খুলতে ইরার সামনে এসে দাঁড়ালো। ইরা মাথা নিচু করে নিজের হাতের আঙ্গুল নিয়ে খেলছিল। কি ব্যাপার বিআইন সাহেব? ও সরি, এখন তো আর বিআইন নন, এখন তো আমার জীবন। তা অতটা চুপচাপ কেন? 3 বছর আগে তো তেজ কম ছিল না। আপনি কি সারা জীবন আমাকে খোঁচাই দিয়ে যাবেন? 3 বছর আগের কথা তুললে আমি কিন্তু এখন 1 বছর আগের আপনার সেই অহংকারী রূপের কথা মনে করিয়ে দেব। আচ্ছা বাবা, মাফ চাইছি। 1 বছরের সেই জেদ আর গত কয়েকদিনের দহন, বিশ্বাস করো ইরা, তোমাকে অন্য কারোর সাথে কল্পনা করে আমি জ্যান্ত মরে যাচ্ছিলাম। কাল সারা রাত আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি শুধু এটা ভেবে যে কিভাবে তোমাকে নিজের করে নেব। তুমি তো চলেই গিয়েছিলে আবির, এয়ারপোর্টে একবারও তাকালে না। আমি জানতাম না তুমি আবার এইভাবে ফিরে আসবে। আমি তো ভেবেছিলাম সব শেষ। শেষ হতে দেইনি, কারণ আমাদের গল্পটা অপূর্ণ থাকার জন্য নয়। আমি সফল হয়েছি ঠিকই, কিন্তু তোমাকে ছাড়া সেই সাফল্যের কোনো স্বাদ ছিল না। 3 বছর আগে তুমি বলেছিলে আমি বেকার, আজ আমি তোমার সামনে সফল। কিন্তু সত্যি বলতে তোমার ওই একটা চোখের জলের কাছে আমার সব ডিগ্রি আজ হার মেনেছে। ইরা মুচকি হাসলো। সে আবিরের পাঞ্জাবির বোতাম নিয়ে নাড়াচাড়া করতে করতে দুষ্টামি করে বলল, আচ্ছা, নিহার সাথে কিন্তু আপনার জড়িটা বেশ ছিল। ও তো আপনার হাত ছাড়তেই চাইছিল না। এখন কি নিহার অভাব বোধ করছেন? নিহা ছিল আমার বন্ধু, কিন্তু তুমি হলে আমার নিঃশ্বাস। নিঃশ্বাসের অভাব হলে মানুষ মরে যায় ইরা। আর ওই নিহা নিধি নাটকগুলো তো শুধু তোমাকে জানানোর জন্য ছিল। তুমি কি সত্যি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো? তা তো বুঝলাম, কিন্তু ওই যে বাসর রাতেও আপনি আমাকে রাগী বউ বলে ডেকেছেন, এর শোধ তো আমি নেবই। শোধ নেওয়ার জন্য তো পুরো জীবনটা পড়ে আছে। এখন না হয় সব রাগ আর অভিমান ভুলে শুধু ভালোবাসার হিসেব করা যাক। আবির ঘরের বাতিটা নিভিয়ে দিল। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ল তাদের উপর। 3 বছরের দীর্ঘ বিরহ, 1 বছরের দহন আর হাজারো চোখের জল আজ এক মধুর মিলনে সার্থকতা পেল। বাসর ঘরের নিস্তব্ধতায় শুধু দুজনের হৃদস্পন্দনের শব্দ পাওয়া যাচ্ছে। আবির ইরাকে পরম মমতায় জড়িয়ে ধরল। ভালোবাসি ইরা, অনেক বেশি ভালোবাসি। আমিও ভালোবাসি আবির, সারা জীবনের জন্য। তো প্রিয় দর্শকরা, আজকের গল্পটা এখানেই শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো, নেক্সটে কি ধরনের গল্প চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।